জি ভাইয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে। গ্রেট, গ্রেট, গ্রেট। সো আজকের জার্নিটা হইতেছে রোড টু ডেটা ইঞ্জিনিয়ারিং। ওকে। আচ্ছা, ডেটা ক্যারিয়ারে আপনার ৩ টা মেইন আপনার সেক্টর আছে বা একটা পজিশন আছে। একটা হইতেছে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার। ওকে? তো যেহেতু প্রতিনিয়ত আমাদের এত কোটি, কোটি ডেটা আমার ডেটাবেজে পড়তেছে বিকজ সবগুলো সার্ভিস এখন কিন্তু আমাদের ডেটা সেন্ট্রিক, রাইট? তো এখন একটা কোম্পানি যখন এত ডেটা গুলো যখন স্টোর থাকে, তখন তাদের বিজনেস ডিসিশনের জন্যই কিন্তু তাদের ডেটা অ্যানালিস্ট, সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ারকে দরকার হয়। কিন্তু কখন কোন মানুষকে আমার দরকার পড়ে? প্রতিদিন আপনার অ্যাডহক রিপোর্ট লাইক ধরেন হইতেছে যে আমি দারাজকে নিয়ে বলি। তো দারাজে প্রতিনিয়ত প্রতীক সরি একটু ইন্টারাপ্ট করছি, রেকর্ড করো। হ্যাঁ, আমি লিভ নিব তো। অলরেডি হইতেছে রেকর্ড স্টার্টেড। ওকে, থ্যাংক ইউ। ওকে। সো ধরি দারাজে প্রতিনিয়ত প্রতিদিন মানুষ এক অনেকগুলো হতেছে আপনার প্রোডাক্ট পারচেজ করতেছে। তারপর দারাজের নিজস্ব ভাবেও কিন্তু মাল্টিপল জায়গা থেকে তারা সেই প্রোডাক্ট গুলোকে আউটসোর্স করতেছে, রাইট? তো এখন তারা যদি এখন ডিসিশন নিতে চায় যে কোন ধরনের প্রোডাক্ট গুলোতে আমাকে বেশি সেল দিতে হবে বা প্রমোশন দিতে হবে, কোন ধরনের প্রোডাক্ট গুলো আমার জন্য বেনিফিশিয়াল, তার প্রাইস পয়েন্ট গুলোকে কি রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তারা অ্যানালাইসিস করার জন্য তাদের এটা দেখবে যে তাদের এক্সিস্টিং যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোতে তার কোথায় ট্রেন্ডটা বেশি, রাইট? তো এই কাজগুলো কারা করে? এই কাজগুলো করে হচ্ছে ডেটা অ্যানালিস্ট। ওকে। আমি যখন অ্যাডহক রিপোর্ট আপনার বিজনেসের প্রতিটা ডিসিশন মেকিং এর জন্য যখন আমি অ্যানালিস্টরা কোনো একটা ইনফরমেশন দিতেছে, সেটা যখন ডেটা অ্যানালিস্ট দেয়, তো এটা তো আমার কি কারা করতেছে? যারা পাস্টের ডেটা নিয়ে প্রেজেন্টে কোনো ডিসিশন নিতেছে। তো ম্যানেজমেন্টের তো দরকার পড়তেই পারে যে আচ্ছা ফিউচার আমি প্রেডিক্ট করতে পারি কিনা, যে আমি ফিউচারে এই প্রোডাক্টটাকে যদি লঞ্চ করি বা এই ধরনের প্রোডাক্টটা লঞ্চ করি, তাহলে কি ইজ ইট বেনিফিশিয়াল অর নট? কারণ একটা প্রোডাক্ট লঞ্চ করতে গেলে কিন্তু অনেক খরচ হয়। তো এই খরচটা কি আরোই পজিটিভ হবে কি হবে না? তো এই ফিউচার মডেলিংস গুলো বা ফিউচার প্রেডিকশন এর কাজগুলো কারা করে? এটা করে হইতেছে ডেটা সায়েন্টিস্টরা। ওকে? এখন আসি হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের কাজ। আচ্ছা, এই যে ডেটা গুলো যে পড়তেছে, এখন আপনি ধরেন যে আপনি একটা সার্ভে দরকার। এখন সার্ভের জন্য আপনাকে Google এর ফর্ম আপনাকে শেয়ার করা হইলো। সবাই তো একরকম না। সবাই নিজের ফোন নাম্বারটা রিয়েল দেয় না, কখনো নাম দেয় না, কখনো কোনো ফর্মে আপনার কোনো ভ্যালু ইনসার্ট করার সময় আপনার রাইট ইনফরমেশন অথবা তারা ইরর ইনফরমেশন গুলো দেয়, রাইট? তো এই ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্টরা কিন্তু কোনো ডিসিশনে আসতে পারে না বিকজ এই সব ডেটাগুলো কিন্তু ক্লিন না। এই ডেটাগুলো কিন্তু আপনার র ডেটা, ঠিক আছে? এই ডেটাগুলোকে ক্লিন করার দায়িত্ব কার? এই ডেটা ইঞ্জিনিয়ারের কাজ এটা। তো ডেটা ইঞ্জিনিয়ার, এটা আমি ছোট প্রেক্ষিতে বললাম, কিন্তু বড় প্রেক্ষিতে এটা ধরেন যে একটা সিস্টেম কত যে মাল্টিপল সিস্টেম থাকে, বিভিন্ন জায়গা থেকে ডেটাগুলোকে কালেক্ট করতে হয়। এই কালেক্ট করে একটা জায়গায় আমি কিন্তু ডেটাগুলোকে ডাম্প করি। দেখেন ডেটা ইঞ্জিনের নিচে লেখা আছে ডিজাইন সিস্টেম, ম্যানেজ পাইপলাইন, ইনশোর রিলায়েবিলিটি। পাইপলাইনটা কি জিনিস? যে আমি মাল্টিপল সোর্স থেকে ডেটাগুলোকে কালেক্ট করে সেটাকে ক্লিন করে আমি একটা জায়গায় এনে সেগুলোকে ডাম্প করতেছি, যাতে এই জায়গায় এই যেখানে আমি ডাম্প করতেছি সেখান থেকে যেন ডেটা অ্যানালিস্ট এই তৈরি ডেটাগুলো থেকে যেন একটা ভিজুয়ালাইজেশন বা একটা ইনফরমেশন জেনারেট করতে পারে এবং ডেটা সায়েন্টিস্ট যেন সেখান থেকে ফিউচার মডেল তৈরি করতে পারে। তার মানে কি, অয়েলটা যখন আমরা ইউজ করতেছি, এই অয়েলের প্রসেসিংটা করে দিতেছে ডেটা ইঞ্জিনিয়ার। ওকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের অনেকেরই আগে এটা দেখার ইচ্ছা যে ডেটা ইঞ্জিনিয়ারিং এ আসলে মানে মার্কেট ডিমান্ডটা কিরকম, তাই না? ডেটা সেক্টরে কিন্তু আসলে মানে যেহেতু ডেটা ইজ রাইট নিউ অয়েল বা নিউ গোল্ড, তো এই ডেটা ইঞ্জিনিয়ারের আসলে আমি ক্যারিয়ারে যখন ঢুকতে চাই তখন এটা দেখতে চাই যে এটার স্যালারি কত, আসলে এটার পজিশনিং অত বেশি আছে কিনা। ওকে,
এখান থেকে আমি একটা অ্যাজাম্পশন দিয়ে রাখি যাতে করে এটা আমি প্রমাণ করব আপনাদেরকে ডিরেক্টলি। ওকে দেন, যেই কাজগুলো আপনাদেরকে প্রত্যেকটা দিন করতে হয় সেটার জন্য কিন্তু আপনাকে মানুষ লাগবে, রাইট? ডেটা সায়েন্টিস্ট এমন একটা পজিশন যেইটাতে কিন্তু আপনার প্রতিদিন কাজে লাগে না, কারণ যখন আপনার কোনো একটা সফটওয়্যার তৈরি করতে হয় তখন কিন্তু এটা একটা প্রজেক্ট হিসেবে নেওয়া হয়, এটা কিন্তু ডেইলি জব না। ডেটা সায়েন্টিস্টেরও কোনো মডেল তাকে স্পেসিফিকলি তৈরি করতে হয়। ধরা যায় যে আমার সেলফ ফোরকাস্টিং একটা মডেল বানানো দরকার, দ্যাটস আ প্রজেক্ট, স্পেসিফিক একটা প্রজেক্ট। কিন্তু ডেটা অ্যানালিস্টের প্রত্যেক দিনের কাজ কিন্তু তাদেরকে রিপোর্ট জেনারেট করা, প্রতিদিনের ফল্ট বের করা, প্রতিদিনের ভিজুয়ালাইজেশন বা মিটিংস এর জন্য তাদের অ্যাডহক রিপোর্ট বানাইতে হয়। আর ডেটা ইঞ্জিনিয়ার যেখানে যদি ডেটা নাই থাকে তাহলে আপনি ডেটা অ্যানালিস্টেরও কাজ নাই, ডেটা সায়েন্টিস্টেরও কাজ নাই। তার মানে আমার প্রতিদিনের কাজের জন্য ডেটা অ্যানালিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ারের দরকার। এখন আমরা চাই লিঙ্কডইনে, কারণ সবচেয়ে বেশি পরিমাণে জব পোস্ট কিন্তু আমরা লিঙ্কডইন থেকেই পাই। তো আমরা একটু লিঙ্কডইনের ভিতরে ঢুকি। ওকে, আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আগে চিন্তা করব, দেন তারপরে বাংলাদেশটাকে চিন্তা করি। হ্যাঁ, আমি যদি এখানে ডেটা, আমি আগে পুরো ডেটা অ্যানালিস্ট জবটা দেখি, কতগুলো জব এখন ওপেনিং আছে ডেটা অ্যানালিস্ট। আমি এখানে একটা এক্সেল শিট রাখি ফর কম্পারিজন। এখানে বাংলাদেশ আছে, আমি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করে দিই। ওকে, এখান থেকে দেখা যাইতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ডেটা অ্যানালিস্ট, এটাকে আরেকটু ফিল্টার করি। এখানে সবগুলো জব কিন্তু আসলে ডেটা অ্যানালিস্টের না। ডেটা অ্যানালিস্ট, ডেটা স্পেশালিস্ট, গ্রোথ স্পেশালিস্ট, অপারেশন অ্যানালিস্ট, সিনিয়র ডেটা অ্যানালিস্ট, 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 অ্যানালিস্ট। ওকে, অ্যানালিস্ট গুলোকে নিই। ওকে, সো 48,000 আমাদের এখন পুরা ওয়ার্ল্ড ওয়াইডে ডেটা অ্যানালিস্টের 48,000 আছে। ওকে, এটাকে আমি স্টোর করি। দেখেন এখানে কিন্তু অ্যানালাইসিস করতেছি। ওকে, সো ডেটা অ্যানালিস্টের জব আছে আপনার প্রায় 48,000 পুরো ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, এবার আসি হচ্ছে আমাদের ডেটা সায়েন্টিস্টের। ওকে, ডেটা সায়েন্টিস্টের আপনি খেয়াল করে দেখেন এখানে মাত্র 10,000, কিন্তু না, কারণ আমাদের আগের একটা ফিল্টার আমি দিয়ে রাখছিলাম, সেই ফিল্টার গুলোকে আমরা উঠিয়ে আমরা এখন রিসেট করে দেই। ডেটা সায়েন্টিস্ট, গ্রোথ স্পেশালিস্ট অলসো পার্ট অফ ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো 9,000, 9,000। ওকে, আমি কোশ্চেন গুলো একটু পরে নেই আপনাদের কাছ থেকে, ঠিক আছে? ওকে, কোশ্চেন করতে পারেন, বলেন। ভাই আমি মোহাম্মদ সালমান চৌধুরী। আমি এসসিবি তে জব করছি। বেসিক্যালি আমি এমএল কমপ্লায়েন্সে আছি। ইয়েস। সো আমার এখানে বেসিক্যালি জয়েন করার একটা মূল রিজন ছিল, কিছু কোশ্চেন আসলে আসলে আমার ভিতরে আছে। সেটা হচ্ছে আমি রিসেন্ট কিছু জব পোস্টে অ্যাপ্লাই করতে নিছি, বাট দেখে যে আমার ওখানে স্কিল গ্যাপ আছে। রাইট। বেসিক্যালি আমি উপায়, বিকাশ, আহ, নগদ এই কোম্পানিগুলোতে দেখছিলাম।
তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। ঠিক আছে? তো তো আ সেখানে আমি যেটা দেখলাম যে উনারা SQL, Python এই জিনিসগুলো উনারা চান। প্লাস হচ্ছে উনারা যে Jira আম অথবা এই জাতীয় কিছু ইসের ভিতরে চায়। যে জিনিসটা আসলে আমার কাছে আইডিয়া নেই। তো সেই জিনিসগুলো কি এখানে কভার করবে কিনা? ওকে। জিরা এই কোর্সের ভিতরে ইনক্লুডেড না, কারণ জিরা আপনার দরকার পড়ে মাই আপনি সেটা উপায় বলেন, বিকাশ বলেন বা নগদ এই ফিনটেক ওয়ার্ল্ডে। জিরা হইতেছে যে আপনার সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে, বা আপনি যদি ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডেভ অপস এই দিকে যদি আপনি যখন শিফট হবেন, তখন এই জিরা আপনার বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এগুলা দিকে যদি যান। আর এই কোর্সের ভিতরে ফার্স্টে আপনাদের এসকিউএল, পাইথন, ইয়েস। আপনি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার, এই দুটো একটা মার্জিং পজিশন। ওকে, সো এই কোর্সের ভিতরে এই দুটোই কভার হবে, বাট অ্যাডভান্স ইন ডেটা ইঞ্জিনিয়ারিং। যেটা এটাতে ইনক্লুডেড না, বাট এসকিউএল আর পাইথন ইজ ইনক্লুডেড। ইয়েস। নেক্সট কোয়েশ্চেন। হ্যালো ভাইয়া, আমার একটা কুইক কোয়েশ্চেন ছিল। সো আমি যদি ডেটা সায়েন্স করি অ্যান্ড আফটার দ্যাট ক্যান আই অলসো অ্যাপ্লাই ফর লাইক ডেটা অ্যানালিস্ট জব? বিকজ অনেক কিছু কমন আছে যেটা আমরা ডেটা সায়েন্সও করতেছি অ্যান্ড যেটা ডেটা অ্যানালিস্টও আছে, লাইক সিকিউর, এক্সেল, পাইথন অ্যান্ড এভরিথিং। রাইট। হ্যাঁ, করতে পারবেন। বিকজ ডেটা সায়েন্টিস্ট ইজ এ ভেরি নিশ একটা আপনার সেক্টর, যেটা হইতেছে হাইলি স্কিলফুল। ওকে, এখান থেকে আপনি ডেটা অ্যানালিস্ট, অবভিয়াসলি এটা আপনার জন্য হইতেছে যে ইজি ম্যাটার্স, এটা আপনি করতে পারেন। আবার ডেটা অ্যানালিস্টের জাস্ট শুধু একটা জায়গায় একটু এক্সট্রা শিখতে হবে, সেটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন টুলস। আপনি মনে করেন পাইথনে আপনি অ্যানালাইসিস সবই করতে পারতেছেন, বাট ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে ডেটা সায়েন্টিস্টের জায়গাতে কয়েকটা গ্যাপ হচ্ছে। একটা হচ্ছে সফট স্কিল। আপনার ডেটা সায়েন্স এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনাকে রেজাল্টটা শো করাইতেছেন, কিন্তু বেশিরভাগই ফিনটেক অ্যান্ড অলসো এমএনসিতে ডেটা অ্যানালিস্ট শুড বি ডিসিশন মেকার। ওকে, তাদের কাছে হইতেছে রিপোর্ট জেনারেট করে সেটাকে ইনসাইট বের করা, নট এ প্রেডিকশন, জাস্ট আপনাকে প্রুফ করা যে আপনি যে হাইপোথিসিসটা করতেছেন ডিপেন্ডস অন ইয়োর ডেটা, হাউ দিস উইল মানে আপনার ইনক্রিজ দ্য সেল অর এটা একটা সিগনিফিকেন্ট গ্রোথ রাখবে কোম্পানিতে। প্র্যাকটিক্যালি কতটুকু ইম্প্যাক্টফুল সেই জিনিসটা বুঝাবে। ডেটা ওকে, সায়েন্টিস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ হতেছে ডিজিটস, হাইপোথেটিক্যালস, মডেলস, যেখানে আনসার্টেনিটি থাকে। বাট ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে আপনাকে ওখানে প্র্যাকটিক্যালস এর সাথে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। মানে দ্যাট মিন যে আপনি একটা বিজনেস অ্যানালিস্ট অ্যান্ড অলসো ডেটা অ্যানালিস্টের মতো কাজ করতেছেন। টেকনিক্যালি ইউ আর ডিসিশন মেকার, বাট ডেটা ড্রিভেন। এটাই। এটার জন্য কি এক্সট্রা কোনো কিছু আমার করতে হবে? লাইক আমি ডেটা সায়েন্টিস্টে হয়তো পড়াশোনা করতে যাচ্ছি। সো বাট যেহেতু ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড ডেটা অ্যানালিস্ট কাছাকাছি, বা অ্যাজ আ জব সেক্টর ইজ ডেটা অ্যানালিসিস মোর অ্যাভেলেবল জব দেখা যাচ্ছে। সো আমি যদি ওই সেক্টরে এপ্লাই করার জন্য কোনো কিছু কি এক্সট্রা আমাকে করতে হবে? দুইটার জব মার্কেট একদমই আলাদা। কারণ আপনি যদি বাংলাদেশের জব সেক্টরটাকে চিন্তা করেন, তাহলে ডেটা সায়েন্টিস্টটার বেশিরভাগই আপনাকে এই স্ট্যাটিস্টিক্যাল মডেলস গুলো নিয়ে বেশি কাজ করতে হবে। মানে আপনাকে একটা মডেল তৈরি করলে, ধরেন আপনি একটা প্রেডিকশন মডেল তৈরি করতেছেন, এই ক্লাসিফিকেশনের যে প্রবলেমটা আপনি নিয়ে মডেলস গুলো বানাইতেছেন, সেখানে আপনার অ্যাকুরেসি রেট এইটা আপনাকে ইনক্রিজ করতে হবে অ্যান্ড এটাকে ডিপ্লয় করতে হবে, রাইট? এইটা আপনার অ্যাজ এ সফটওয়্যার প্রজেক্টের মতো। কিন্তু অ্যানালিস্টের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে এসকিউএলটা শিখতে হবে, আপনাকে ভিজুয়ালাইজেশন শিখতে হবে। দুইটা সেক্টরই কিন্তু আলাদা। একটাতে আপনি আচ্ছা। স্ট্যাটিস্টিক্যালি আপনি একটা মডেল তৈরি করতেছেন, দ্যাট মিনস এটা একটা সফটওয়্যারের মতোই, বাট এটা আপনি একটা মডেল তৈরি করতেছেন। বাট অ্যানালিস্টে কিন্তু আপনি কোনো কিছু তৈরি করতেছেন না, আপনি কোনো এক কিছু আপনাকে ওইটা ভিজুয়ালাইজেশন করতে হইতেছে। এটা অবভিয়াসলি একটা ভিজুয়ালাইজেশন, সেটা আপনি মুখে বলেন আর আপনি সেটাকে প্রেজেন্টে করেন। তো এই জন্য আপনার
এইদিকে আপনাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে হবে, অ্যানালিস্টের ক্ষেত্রে আপনাকে এসকিউএল অ্যান্ড ভিজুয়ালাইজেশনের দিকে ফোকাস দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। সেম উইথ ইউএসএ জব মার্কেট, রাইট? একইভাবে এই জিনিসটা অপারেটিং হচ্ছে। সেম ডেটা অ্যানালিস্টের Okay. যেরকম যে ডেটা অ্যানালিস্টের পজিশনটা যত বেশি ওপেন আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিমাণ নন টেকের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। বাট ইফ ইউ হ্যাভ এ ডেটা সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্সের যদি কোনো প্রোগ্রাম আপনি করে থাকেন, বা আপনার যদি আগে থেকে কোনো পোর্টফোলিও থাকে, সো ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে ইউ উইল গেট আ সিগনিফিকেন্ট হইতেছে যে অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল। শিওর। সেটা হচ্ছে আমি বেসিক্যালি ইউরোপে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং এর উপরে মাস্টার্স করতে যাচ্ছি। সো আমি যেহেতু নন টেকের, সো আমি ওখানে আমি যখন ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেছি, তারা আমাকে বলেছে যে আমার কিছু মেশিন লার্নিং অথবা পাইথন এই জাতীয় কিছু যদি প্রজেক্ট থাকে and যদি একটা পেপার থাকে, দেন আমার জন্য মুভ করাটা তারা একসেপ্ট করে। সো সেক্ষেত্রে কি আমার এই কোর্সটা কোনো হেল্পফুল হবে কি? ওকে, এটার জন্য অ্যান্সার হতেছে নো। এই কোর্সটা আপনার জন্য এত হেল্পফুল হবে না, কারণ এখানে আপনার মেশিন লার্নিং মডেল নিয়ে কোনো কিছু বলা হবে না। এখানে জাস্ট ডেটা ডেটা প্রিপেয়ার করা এবং ডেটা থেকে আপনার ভিজুয়ালাইজেশন, মানে আপনার এখান থেকে ডেটা ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানালিস্ট এই দুইটা কভার হবে। বাট এখান থেকে আপনি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এটা থেকে কোনো কিছু বেনিফিট পাবেন না, কারণ দুইটাই আলাদা। আমি একটু অ্যাড করি আর কি, যিনি কোশ্চেনটা করেছেন যে মেশিন লার্নিং এর বিষয়টা আর কি, আমাদের মেশিন লার্নিং এর যে যেটা আপনি জানতে চাচ্ছেন যে ওইটার রিলেটেড কিন্তু আমাদের আরেকটা বুট ক্যাম্প আছে। তো এখন আমাদের কিন্তু আমরা ডেটা সায়েন্স রিলেটেড যে সকল কোর্সগুলো করিয়ে থাকি, এগুলো এক একটা ক্যারিয়ার ট্র্যাক ধরে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে, বাইরের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, 10-12 ধরনের বা আরো বেশি ধরনের অনেক ধরনের আপনার জবের টাইপ আছে, জবের ক্যাটাগরি আছে। বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আমরা চিন্তা করি, যেহেতু আমাদের কোর্সগুলো বাংলায় হয় এবং বাংলাদেশের মানুষদের জন্য আসলে বেশিরভাগ সময় আমরা এটা অফার করে থাকি, বাংলাদেশের পার্সপেক্টিভে তিনটা কোর্স হচ্ছে বা তিনটা ক্যারিয়ার ট্র্যাক হচ্ছে এখন সবচেয়ে লুক্রেটিভ। তিনটা না, আমি বলবো চারটা। ফার্স্টে যেটা হচ্ছে র্যাঙ্কিং যদি করি, 1 নম্বরে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, দুইটার যে কোনোটাই আপনি বলতে পারেন, কারণ দুইটার ফাংশনালিটি এবং লার্নিং কার্ভ একরকম। সেকেন্ড যেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, 3 নাম্বারটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার, 4 নাম্বারটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সো এমএল ইঞ্জিনিয়ার অথবা 2 নাম্বার যেটা বললাম ডেটা সায়েন্টিস্ট, দুইটার ক্যারিয়ার ট্র্যাক অলমোস্ট সেম। জাস্ট ডেটা সায়েন্টিস্ট যারা, তাদের স্ট্যাটিস্টিক্স এর একটা বড় পোর্শন, থিওরিটিক্যাল পোর্শন পড়ে শিখে আসতে হয়। যারা শুধুমাত্র এমএল ইঞ্জিনিয়ার, তাদেরকে অতটা বেশি পড়তে হয় না, বাট জেনে থাকাটা ভালো। তো আপনি যেটা জানতে চাচ্ছেন বা সেটার জন্য আমাদের ডেটা সায়েন্স উইথ এআই যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটা আপনার জন্য সুইটেবল হবে। এবং আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, আমি জানি না, আমি খেয়াল করি না আপনি বলছেন কিনা। আমি হচ্ছে নন টেক ব্যাকগ্রাউন্ড, বেসিক্যালি আমি ইকোনমিক্স থেকে আসছি। ইকোনমিক্স থেকে আসছেন, ওকে। তাহলে আমি আপনাকে যদি একটা অনেস্ট সাজেশন যদি আমার কাছে চান, আমি বলবো ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এ আপনার জন্য যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে, একটু মানে বেশ ভালো রকমের ডিফিকাল্ট হবে। তাহলে সেক্ষেত্রে আপনি ডেটা সায়েন্সে কোথায় যেতে পারবেন, কোন সেক্টর আপনার জন্য ইজি হবে? বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট। কারণ ডেটা সায়েন্টিস্ট যেটা বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে ক্যারিয়ার ট্র্যাকটা, ওইখানে আপনার একটু ইনডেপথ পাইথন নলেজ, অ্যালগোরিদম অ্যান্ড কিছু ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেটা আমার মনে হয় যে ইকোনমিক্স থেকে আসলে আপনার জন্য বা নন টেক থেকে যারা আসে তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট যারা বেসিক্যালি আমার মেশিন লার্নিং এ আমি বেসিক্যালি আমি মাস্টার্স এর জন্য দিতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে যদি আমার মানে কিছু ইয়ে থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, এন্ড আমাকে যেটা আমার মানে ইউনিভার্সিটি থেকে যেটা বলা হয়েছে যে যদি আমার কিছু প্রজেক্ট থাকে এবং বেসিক্যালি আমার হ্যান্ডস অন নলেজ থাকতে হবে, আর প্রজেক্ট থাকে এন্ড হচ্ছে আমার যদি একটা পেপার এই বিষয়ে থাকে, দেন আমি এখানে মুভ করতে পারবো। ওকে, গ্রেট। তাহলে আপনি বিসমিল্লাহ বলে ডেটা সায়েন্স উইথ এআই এর যে বুট ক্যাম্পটা আছে সেটাতে আপনি এনরোল করতে পারেন, নট দিস ওয়ান। এটা একটু আগে যেটা প্রতীক বললো, এটা আপনার জন্য সুইটেবল হবে না। আপনার জন্য সুইটেবল হবে
আরেকটা ক্যারিয়ার ট্র্যাক যেটা আছে সেটা ডেটা সায়েন্স উইথ এআই, এবং ওটার মধ্যে মেশিন লার্নিং আছে। ওইখানে ক্যারিয়ার ট্র্যাকের যে কোর্স মডিউলটা সেটা আমি ওটা আমরা আপনাকে বা আমাদের পেজে নক করলে আমরা আপনাকে ডিটেলসটা দিয়ে দিতে পারবো। তো আমি আবার চলে যাই প্রতীকের কাছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে, নেক্সট কোশ্চেন। সরি, আমার কোয়েশ্চেনটা রাতুলের কাছে। সো আমি অলরেডি রাতুলের আন্ডারে হচ্ছে পাইথনটা শিখতেছি, অ্যান্ড আমার কেসটা অনেকটা সিমিলার একটু আগে যে ভাইয়া কথা বলছেন, যে আমি মাস্টার্স প্রোগ্রাম এনরোল করেছি হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড এআই এর উপর। সো ওইখান থেকে আমাকে বলা হয়েছে যে মেশিন লার্নিংটা শিখতে হবে। সেক্ষেত্রে আমার কি করা উচিত? অ্যান্ড আমার হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বাট ফ্রম দ্য ফার্মাসিউটিক্যাল পার্সপেক্টিভ। সো ওদের সাথে আমার কথা হচ্ছে যে আমি হেলথ অ্যানালিস্ট বা হেলথ ডেটা সায়েন্সের দিকে আমি ট্রাই করবো আমার পুরো প্রজেক্টটা। এটা খুব ভালো একটা অপরচুনিটি, বিকজ বাইরের কান্ট্রিতে স্পেশালি ইউএসএ অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হেলথ সেক্টরে হিউজ পরিমাণ ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডিমান্ড। তো এক্ষেত্রে আই ক্যান গিভ ইউ সাম সাজেশন যে মোটামুটি আমার পাইথনেরটা যেহেতু জয়েন করে ফেলছেন, সো নেক্সট যেটা ডেটা সায়েন্স উইথ এআই যে কোর্সটা সেটা জয়েন করলে মনে হয় বেটার হবে। ওকে, থ্যাংক ইউ। এটা কবে শুরু হবে জানতে পারি? ওইটা Sorry. শুরু হবে এই তো এই মাসের 20 তারিখে। আমাদের শিডিউল অনুযায়ী হচ্ছে 8 তারিখে ডেটা ইঞ্জিনিয়ারিং, 20 তারিখে ডেটা সায়েন্স উইথ এআই। 20 জায়গায় হয়তো 22 বা 23 হতে পারে, বাট এর বেশি দেরি হবে না। ওকে, পারফেক্ট। থ্যাংক ইউ রাতুল। ওকে, গ্রেট। সো নেক্সট কোশ্চেন আছে আর আমি মুভ ফরওয়ার্ড করবো? ওকে, তাহলে আমরা মুভ ফরওয়ার্ড করি। হ্যাঁ, তো এতক্ষণ আমরা আমি এর মাঝে একটা জিনিস হয়তো আমার মাথায় মনে পড়ছে, সেটা আপনাদেরকে একটু বলি। যারা আপনারা ডেটা সায়েন্সের দিকে আগাইতে চাইতেছেন অ্যান্ড ভেরি ক্লিয়ার, আপনারা অবভিয়াসলি এলএলএম এর দিকে বেশি ফোকাস হবেন, বিকজ এখন জব মার্কেটে যখন আপনাদের চ্যাট জিপিটি এই জিনিসগুলো হতে আসার আগে ছিল, তখন জব মার্কেটে ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানালিস্টের যেই পজিশনস গুলো ছিল, এখন পুরোপুরি সেটাকে অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে। এখন বেশিরভাগ কোম্পানি ডেটা সায়েন্টিস্ট গুলো যখন নেয়, তখন কিন্তু এলএলএম মডেলস এইগুলোতে এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসটা কিন্তু ফার্স্ট ফোকাস করে। অ্যান্ড এটা কিন্তু শুধুমাত্র এই এআই মডেলগুলো ইজ নট ফর জাস্ট ডেটা সায়েন্টিস্ট, ইট অলসো ফর ডেটা ইঞ্জিনিয়ার অ্যান্ড ডেটা অ্যানালিস্ট। বিকজ এই জিনিসের সাথে যাদের ক্যাপাবিলিটি থাকবে, তারা অনেক বেশি পরিমাণে ইফিসিয়েন্সি প্রুফ হবে। ওকে, তো এবার আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং এরটাতে যাই, বিকজ আমাদের যেটা সোল পারপাস অফ নোয়িং দ্যাট ডেটা ইঞ্জিনিয়ারের আসলে এখন ডিমান্ডটা কেন বাড়তেছে। বিকজ কিছু সময় আগে যখন করোনা ছিল, তখন ডেটা সায়েন্টিস্টের যে পরিমাণে দাম ছিল, বা ডেটা ইঞ্জিনিয়ারদের সেই পরিমাণে কিন্তু অতটা ডিমান্ড ছিল না। বাট ওয়াই সাডেনলি ডেটা ইঞ্জিনিয়ার ইজ গ্রোয়িং সো ফাস্ট, যেখানে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্সের চেয়েও বেশি পরিমাণে ফোকাস করা হচ্ছে, ওয়াই? ওকে, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর। হ্যাঁ, আমি তো মার্চেন্ডাইজিং করছি। ঠিকভাবে আর ব্যাকগ্রাউন্ড আপনার সাউন্ডটা অনেক আস্তে আসতেছে, আপনি একটু যদি হতেছে লাউড বলতে পারেন। হ্যাঁ, আমি মার্চেন্ডাইজিং করতেছি। আমি সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে আছি। বাংলাদেশি কোম্পানি এটা, লিয়াজ অফিস নয় আর কি। তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, মানে আমার এসএসসি এবং এসএসসি দুইটাই সায়েন্স, তারপরে ইংরেজিতে অনার্স করেছি, আর অ্যাপারেল মার্চেন্ডাইজিং এমবিএ করেছি। মানে মিক্স আপ, আমারটা কোনো ইয়ে নাই, শিডিউল মানে কোনো একটা সিরিয়াল নাই, এরকম মিক্স আপ করেছি। তো এখন আমি মার্চেন্ডাইজিং করতেছি। তো আমার জন্য এই ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিস্ট বা ইঞ্জিনিয়ারিং, এটা আসলে অ্যাকচুয়ালি কি কি রকম হবে, বা আমি কোন দিকে গেলে বা কি করলে আমার জন্য সুইটেবল হতে পারে আর কি? আমি যদি অনেস্ট অ্যান্সার দিই, আপনার জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং ও ডেটা সায়েন্স দুইটাই হইতেছে যে অনেক অনেক কঠিন হবে। আপনার জন্য হইতেছে বেস্ট, যেহেতু আপনি মার্চেন্ডাইজিং এর জন্য আছেন, সো ইউ ক্যান জয়েন ফর ডেটা অ্যানালিস্ট কোর্স, বিকজ ডেটা অ্যানালিস্ট কোর্স হইতেছে যে মানে কোনো মানুষ যদি খুব ডেডিকেশনের সাথে থাকে, তাহলে এটা দিয়ে তার ডেটা ক্যারিয়ারটা শুরু করতে পারে। ও আচ্ছা।
মানে it's really suitable for the non-tech background who are really wanted to join in the data area. I understand. Thank you. Thank you. এরপরে আসি হইতেছে যে আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং। এতক্ষণ ধরে আমরা ডেটা ইঞ্জিনিয়ার নিয়ে পড়তেছিলাম, রাইট? আচ্ছা, এখানে দেখেন ডেটা ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইডে আমার 22,000-এর জব এখনো। ওকে, আমার এখানে আমরা 10,000 দেখলাম, রাইট? কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারের আমরা দেখছি হচ্ছে 22,000। দ্যাট মিনস আমরা দেখতে পাইতেছি যে সবচেয়ে কম হইতেছে ডেটা সায়েন্টিস্ট। আমি আবার বলতেছি যে ওয়াই ডেটা সায়েন্টিস্ট সবচেয়ে কম, বাট আপনি কি একটা মজার জিনিস জানেন যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু স্যালারি কিন্তু ডেটা সায়েন্টিস্টকে দেওয়া হয়। ওকে, তাহলে ডেটা সায়েন্সকে সবচেয়ে বেশি দেওয়া হয় কিন্তু জব ওপেনিং সবচেয়ে কম। কেন? বিকজ একটা কোম্পানিতে আপনার ডেটা সায়েন্সের টিমটা থাকে হইতেছে ছোট, মানে যে কোনো কোম্পানিতে। বিকজ আপনার ডেটা সায়েন্সে যখন নাই তখন কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড পার্সন গুলোকে নেওয়া হয়, যাদের এক্সপিরিয়েন্স গুলো অনেক হইতেছে বেশি থাকে বা কাজের পোর্টফোলিও গুলো থাকে, এন্ড তাদেরকে অনেক স্যালারি দিয়ে রাখা হয় বিকজ কাজটা কিন্তু অনেক নিশ। তাই তো ডেটা অ্যানালিস্টের কিন্তু স্যালারিটা কম কম্পারেটিভলি এনি ডেটা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, বিকজ এটা স্টার্টিং এন্ট্রি লেভেল জব হিসেবে হয়। দ্যাটস ওয়াই এখানে কিন্তু ওপেনিং বেশি। ওকে, আর ডেটা ইঞ্জিনিয়ার কিন্তু আগে এভাবে ছিল না। ডেটা ইঞ্জিনিয়ারটা কিন্তু অলসো আ পার্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেহেতু ডেটা আর্কিটেকচার অ্যান্ড অলসো সফটওয়্যার গুলোকে মেক করে, তো তারাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডেটাবেসটাকেও তারা হ্যান্ডেল করে। বাট এখন কেন ডেটা ইঞ্জিনিয়ারকে এত স্পেসিফিক ভাবে আলাদা করা হয়েছে? বিকজ যে পরিমাণে ডেটা প্রতিনিয়ত জেনারেট হইতেছে এবং ডেটা কোয়ালিটি মেনটেন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সোর্স, মাল্টিপল সোর্স অ্যান্ড ডেটা কন্ট্রোল, ডেটা প্রাইভেসি, ডেটা সিকিউরিটি সবকিছুকে মিলিয়ে আমার ডেটা ইঞ্জিনিয়ারকে আমার আলাদা একটা পজিশন দেওয়া হয়েছে টু ইনশিওর দ্যাট যাতে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট তাদের নিজস্ব রেসপন্সিবিলিটি গুলোকে পালন করতে পারে। মানে ডেটাকে ডিসিশন নেওয়ার জন্য আমার কোয়ালিটিফুল ডেটা প্রোভাইড করতে পারে ডেটা ইঞ্জিনিয়ার। দ্যাটস ওয়াই ডেটা ইঞ্জিনিয়ার জব আর মোর দেন ডেটা সায়েন্টিস্ট। আচ্ছা, এখন কাদের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিংটা সুইটেবল, এইটা আমি হইতেছে ক্লিয়ার থটে বলি। যারা প্রতিনিয়ত মডেলস জেনারেশন, নতুন নতুন স্ট্যাটিস্টিক্যাল মডেলস দেখেন এখন হইতেছে আজকে চ্যাট জিপিটি আছে, কালকে আর একটা নতুন মডেলস আসবে, রাইট? প্রতিনিয়ত যখন আপনি নতুন মডেলস আপনার নতুনত্বর সাথে যাইতে হবে অ্যাকুরেসি বাড়ানোর জন্য। তো যাদের ক্লিয়ার থট আছে যে আই ক্যান পেস আপ উইথ দ্য নিউ আপডেটস রিগার্ডিং স্ট্যাটিস্টিক্যালস অ্যান্ড এনি ডেটা সায়েন্স হইতেছে যে ডিসকভারি, আমি বলবো যে ডেটা সায়েন্টিস্ট জব ইজ প্রিফারেবল ফর ইউ বিকজ রিসার্চ এর মধ্যে থাকতে হবে ডেটা সায়েন্টিস্টে। ওকে, যারা আপনি খুব বেশি বিজনেস অ্যাকুমেন নলেজটা খুব ভালো, যে আপনি ডিসিশন মেকিং এর জন্য ভালো, আপনি ইনসাইট গুলোকে ভালো, বাট মানে আপনার ইনভেস্টিগেশন করতে খুব ভালো লাগে, ডেটা অ্যানালিস্ট জব তাদের জন্য খুব ভালো। ওকে, তাইলে ডেটা ইঞ্জিনিয়ার তাদের জন্য ভালো। ডেটা ইঞ্জিনিয়ার কাজ তাদের জন্য সুইটেবল যারা কিনা লজিক্যাল, বাট আপনি বিহাইন্ড আপনি রিমোট জব করতে পারবেন, বা আপনি হইতেছে যে কোনো সোললি আপনি যে কোনো প্রজেক্ট লাইক হইতেছে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অ্যান্ড অলসো আপনি এআই এর সাথে এত বেশি অ্যাডভান্সিং এর মতো আপনাকে কাজ করতে হবে না। মানে আপনাকে জিনিসটা হলো যে আপনি লজিক্যালের মধ্যে থাকবেন, আপনাকে এত বেশি আপডেটেড থাকতে হবে না। আপনাকে জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ থাকে না যে একটা যখন মডেল আপনি তৈরি করলেন বা একটা সফটওয়্যার তৈরি করলেন সেটাকে আপনি একটু একটু করে আপডেট করতেছেন। তো ডেটা ইঞ্জিনিয়ারিং পজিশনটা ওরকম, আপনাকে কোডিংস নিয়ে আপনাকে ফোকাস করতে হবে। ওকে, অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিংটা আরো বেনিফিশিয়াল এটার জন্য যে এই একটা সেক্টর আছে যে সেক্টরটা এআই যত বুম হোক তত বেশি
এই ডেটা ইঞ্জিনিয়ারিং এর পজিশন তত হাই হইতে থাকবে। কারণ যত বেশি পরিমাণে আপনার এআই বুম হইতে থাকবে তত বেশি ডেটা তৈরি হবে, তত বেশি ডেটা কোয়ালিটি মেনটেন করতে হবে। তখন এই মেনটেন করতে হলে কিন্তু আপনাকে ডেটা ইঞ্জিনিয়ার হু আর নট গুড ইন সফট স্কিল, আই থিঙ্ক ডেটা ইঞ্জিনিয়ার ইজ পারফেক্ট ফর দ্যাম। বাট যাদের মনে হয় যে আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনি খুব ভালো করতেছেন, দে আর অলসো ওয়েলকাম টু ডেটা ইঞ্জিনিয়ার। বিকজ এখন আপনি চিন্তা করেন, আপনি ডেটা থেকে ইনফরমেশন তৈরি করতে পারেন, আর আপনি যদি মাল্টিপল সোর্স থেকে ডেটাগুলোকে ক্লিন করে আপনি সেটাকে যদি ইনফরমেশন জেনারেট করতে পারেন, দ্যাট মিনস ইউ আর অলসো ডেটা ইঞ্জিনিয়ার অ্যান্ড অলসো ডেটা অ্যানালিস্ট। তাহলে কিন্তু আপনি ডবল আপনার কাছে হইতেছে শর্ট থাকবে। এটাকে বলা হয় 2 এজ শর্ট। ওকে, এটাকে আপনাকে বেনিফিশিয়াল হিসেবে ধরা হলো। এবার আপনাকে বলি, এবার আমরা আসি যে আসলে একটা ডেটা ইঞ্জিনিয়ারকে করতে হয় কি ডেলি টু ডে জবে, এটাতে চাই। অনেক তো হইতেছে টাকার গল্প বা বেনিফিটের গল্প, বাট কেন আসলে এখন আপনাদের কাছে আমি এটা রিয়েলাইজ করাবো যে ডেটা ইঞ্জিনিয়ার আসলে করে কি, দেন ইউ উইল ডিসাইড ইজ ইট ফর ইউ অর নট। ওকে, দেখতেছেন না অনেক হিজিবিজি জিনিস, বাট এটাই আপনার পুরো ডেটা একটা জার্নি। ধরেন এটা হইতেছে নেটফ্লিক্স, এই নেটফ্লিক্সের এটা একটা আপনার ডেটা জার্নি। তো নেটফ্লিক্সে আপনার প্রতিনিয়ত কিন্তু কি হয়, নেটফ্লিক্সে আমরা সিনেমা, আমরা সিরিজ এইগুলো আমরা ওয়াচ করি, তাই না? ওকে, তো ফার্স্ট স্টেজ হইতেছে কালেক্ট ডেটা। ডেটা মাল্টিপল অ্যাপ্লিকেশনস আছে, একটা জায়গায় আপনার ডেটাগুলো স্টোর হইতেছে। কোন কোন ডেটাগুলো স্টোর হইতেছে? আপনার মনে করেন যে যারা কাস্টমার আছে সে কাস্টমারের পেমেন্ট হিস্টোরি আছে, কাস্টমার গুলোর হইতেছে ভিউ হিস্টোরি গুলো আছে, তাই না? অ্যাপ্লিকেশনস, দ্যাটস ইট। পেমেন্ট গেটওয়ের জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশনস আছে। তারপরে আপনার ওয়াচ, যেটা আপনি ভিডিওটা দেখেন সেটার জন্য কিন্তু আলাদা প্ল্যাটফর্ম। সবগুলো কিন্তু একটা সফটওয়্যারের ভিতরে, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশনস আছে। তার মানে এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ডেটা কালেক্ট হয়। এই কালেক্টটা হয়ে সেটা কোনো একটা ডেটা বেস বা ডেটা জেনারেট হয় কোনো মানে সেটাকে লোড করে কোনো একটা লেক ওয়্যারহাউস বা আপনার হইতেছে যে ডেটা বেসে গিয়ে পড়ে ইনজেস্ট হয়ে। সো ফার্স্টে কালেক্ট করলাম, তারপর সেটাকে আমার ইনজেকশন করে কোনো একটা জায়গায় স্টোর করি। স্টোর করার পরে এই যে ব্যাচ প্রসেসিং বা স্ট্রিম প্রসেসিং, এটা আপনাদেরকে দেখাবো। আমরা লাস্টে যাই কনজিউমার। এই যে স্টোর করার পরে এত যে ট্রান্সফরমেশন করার পরে কিন্তু এই যে ডেটা সায়েন্স বা বিজনেস ইন্টেলিজেন্স টিম বা এমএল সার্ভিসে কাজে লাগে। ওকে, এখন আসি ইচ কালেক্ট। ফার্স্টে হইতেছে যে আপনার কালেক্ট। কালেক্টে আপনার ডেটা স্টোর, ডেটা স্ট্রিম, ডেটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওয়েদার। ওয়েদারে যখন আমরা ডেটাগুলোকে নিই, এই ওয়েদারের ডেটা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে আমার ডেটাগুলোকে ইনপুট নিতে হয়, কারণ ওয়েদারের কিন্তু আমার রিয়েল টাইমে নিতে হবে। কোনো ওয়েদার যদি খারাপ হয়ে যায়, আপনি যদি এখন চিন্তা করেন যে আমি 6 ঘন্টা পর পর ডেটাগুলোকে কালেক্ট করব, আর 3 ঘন্টা পরে আপনার আকাশে মেঘ জমে গেছে, তখন কিন্তু আপনি রিয়েল টাইমে বলতে পারবেন না যে আপনি বৃষ্টি হবে কি হবে না, বিকজ আপনার কাছে কিন্তু 6 আওয়ার পরে কিন্তু ডেটাগুলোকে কালেক্ট হয়। তার মানে ওয়েদারের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ইচ সেকেন্ডে আপনাকে ডেটাগুলোকে রিফ্রেশ করতে হবে। দ্যাট মিনস ইটস আ রিয়েল টাইম ডেটা হুইচ ইজ ডেটা স্ট্রিম। অ্যাপ্লিকেশনস টাইপ মিনস হইতেছে যে আপনার সফটওয়্যার বা কোনো অ্যাপস এর থ্রুতে আপনি যখন ডেটাগুলো স্টোর হইতেছে বা ডেটাগুলোকে জেনারেট হইতেছে। ডেটা স্টোর, ডেটা স্টোর, ডেটা স্টোর। ডেটা যখন জেনারেট হয় তখন তাকে কোনো একটা পজিশনে রাখতে হয়, মানে হইতেছে ডেটা বেজে রাখতে হয়। ডেটা থাকে ডেটা বেজে বা ডেটা ওয়্যার হাউসে। তো মাইস্কুয়েল, পোস্টজিআরই, এসকিউএল, আর এটাকে বলা হয় রেডশিফট। এটা হচ্ছে এডব্লিউএস এর একটা আপনার সফটওয়্যার বা ডেটাবেস সিস্টেম। তো এখানে আমরা ডেটাগুলোকে স্টোর করি ইনিশিয়ালি।
ইয়া প্রতীক, সরি একটু ইন্টারাপ্ট করছি আর কি। আচ্ছা, এখানের মধ্যে পরে যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি আপনারা আজকের সেশনটা পুরোটা দেখেন শেষ পর্যন্ত। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি মেসেজ বক্সে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের আজকের যে সেশন হচ্ছে, সেশনের ডান পাশে মেসেজ বক্সে আমি একটা ফর্ম দিয়েছি, একটা আর্লি বার্ড অফার। সো আমাদের ব্যাচ শুরু হবে কিন্তু 8 তারিখ থেকে। সো এখানে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, নিচে দেখবেন একটা প্রোমো কোডের অপশন আছে, একটা ঘর আছে। তো আমি প্রোমো কোডটা এখানে লিখে দিয়েছি, ডিই রেটা ইঞ্জিনিয়ারিং 2512 আমাদের ব্যাচ নাম্বার। সো আমাদের যে কোর্স ফি সেটা আপনারা জানেন যে 8,400 টাকা। তো এটা কিন্তু দুইটা পার্টে, পার্ট 1 এবং পার্ট 2। তো এখানে একটা 30% ডিসকাউন্ট দেওয়া আছে, ডিসকাউন্টের পর হচ্ছে 6,000 টাকা। এখানে আপনি হচ্ছে ফার্স্ট পার্টে হচ্ছে 3,000 টাকা দিয়ে আপনি এনরোল করবেন। দেন আপনি পুরো পার্ট 1টা শেষ করার পরে যখন আপনি এক্সাম দিবেন, বিভিন্ন ধরনের আমাদের ইভ্যালুয়েশন হবে, ওটাতে পাস করলে দেন আপনি পার্ট 2 শুরু করতে পারবেন। আর এখানে যে প্রোমো কোডটা দেওয়া আছে, প্রোমো কোডটা যদি আপনি ওখানে লিখে রাখেন, তাহলে আমাদের টিম থেকে আপনাকে কল দেবে বা আপনি কনফার্মেশন পাবেন যে আপনি এই কোর্সের ফার্স্ট পার্টটা 3,000 টাকার পরিবর্তে 2,200 টাকা, মানে 800 টাকা ডিসকাউন্টে আপনি করতে পারবেন। সো এই 2,200 টাকা, এটা হচ্ছে আমাদের যারা ওল্ড স্টুডেন্ট তাদের জন্য এটা রাখা হয়েছে। প্লাস আপনারা এখানে যারা আছেন, এর মধ্যে যারা ইন্টারেস্টেড জয়েন করতে চান, তারা চাইলে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে পারেন। এটা শুধুমাত্র আজকের জন্য থাকবে, পরবর্তীতে ফর্মটা ফিল আপ করলে হয়তো প্রোমো কোডটা পাবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এবার আসে হচ্ছে ডেটা স্ট্রিমসে। ডেটা স্ট্রিম হতেছে রিয়েল টাইম যে ডেটাগুলো জেনারেট হতেছে সেই কোন সফটওয়্যারের দ্বারা আমরা সেগুলোকে ক্যাচ করি। কাফকা ইজ ওয়ান অফ দ্য সফটওয়্যার যেখান থেকে আমরা রিয়েল টাইম ডেটাগুলোকে ইনজেকশন করি। ওকে, আচ্ছা আচ্ছা, এবার এই যে ডেটা ইঞ্জিনিয়ারিং এর যখন একটা জায়গায় আপনার ডেটাগুলোকে পড়তেছে, সো ওই ডেটাগুলো কিন্তু আমার টেনে আনা দরকার, যেটাকে আমরা বলি হইতেছে ইনজেস্ট। ওকে, যেটা আমরা ডেটা লোড বা ইভেন্ট কিউ। আচ্ছা, ডেটা লোড আর ইভেন্ট কিউ এই দুইটার মধ্যে পার্থক্য হইতেছে যখন ডেটাগুলো রিয়েল টাইমে আমার ক্যাচ করতে হচ্ছে বা এটাকে ইনজেস্ট করতে হচ্ছে, সেটাকে আমরা ইভেন্ট হিসেবে ধরি। আর যখন আমরা দেখি যে আমরা ব্যাচ প্রসেসিং বা আমাদের প্রতিনিয়ত ডেটা, মানে একদিনের ডেটাগুলো যা পড়বে সেটা আমি দিনের শেষে সেটাকে লোড করব। যে আজকে সব যেমন আছে না, যে আগে রেজিস্ট্রি খাতাগুলোতে সারা দিনে কিন্তু হিসাবগুলোকে লিখে রাখা হতো, যে কে কতটা কোন প্রোডাক্ট কিনছে, দোকানদার আগে লিখে রাখতো। দিন শেষে মালিক এসে পুরো আর ডেটাগুলো চেক করে দেন সামেশন করে দেখতো যে আজকে টোটাল কালেকশন কত হয়েছে। দ্যাটস আ কাইন্ড অফ এ ডেটা লোড, যে দিনের শেষ ভাগে আমার পুরো ডেটাগুলোকে ডেটা লোড করা হয়। দ্যাটস নট রিয়েল টাইম। ওকে, এটা আমি বলছিলাম যে কম্পিউট, ব্যাচ প্রসেসিং অ্যান্ড স্ট্রিম প্রসেসিং। আচ্ছা, তো এখন যেসব যেসব কোম্পানিগুলো রিয়েল টাইমে তাদেরকে কাজ করতে হয়, লাইক এখন আপনি ধরেন হইতেছে ট্রাফিকে যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনার রিয়েল টাইম ডেটা দরকার। আপনার প্রতিনিয়ত কিন্তু আপনার মনিটরিং করতে হয়, প্রতিনিয়ত ওই ডেটার উপরেই কিন্তু আপনার ডিসিশন মেক করতে হয়। হেলথ সেক্টরেও কিন্তু সেম, পেশেন্টসের কিন্তু অটোমেটেড ভাবে পেশেন্টের যখন মনিটরিং করার জন্য আপনাকে রিয়েল টাইম প্রসেসিং করতে হবে। এখন যদি ব্যাচ প্রসেসিং করা হয়, দেখা যায় যে হচ্ছে যে রোগীর ভাইটালস গুলো আপনি প্রতিনিয়ত স্টোর করতেছেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 2 ঘন্টা পর পর রোগীর ভাইটালস গুলোকে নিতেছেন, এদিকে রোগী মরে বসে আছে। তার মানে মেডিকেল সেক্টর, হেলথ সেক্টর বলেন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, এগুলো জায়গাতে প্রতিনিয়ত কিন্তু আপনাকে রিয়েল টাইমে ডেটাগুলোকে নিতে হয়, হুইচ ইজ কল্ড স্ট্রিম প্রসেসিং। মানে ডেটাগুলোকে স্ট্রিম ভাবে চলতেছে। ব্যাচ প্রসেসিং মিনস হচ্ছে যে ডেটাগুলো আপনার দিনের শেষে আপনি একবারে কালেক্ট করে কম্পিট করার জন্য পাঠাইতেছে। ওকে, আচ্ছা, ব্যাচ প্রসেসিং এর জন্য আমরা ইউজ করি হইতেছে অ্যাপাচি স্পার্ক। ওকে, আর স্ট্রিমের জন্য আমার কাছে হইতেছে আমরা স্প্লিং ইউজ করি, গুগল ডেটা ফ্লো। এবার আসি হচ্ছে ইটিএল আর ইএলটি। ইটিএল আর ইএলটি এই কাজটা কি, যে ডেটা
তার নিজস্ব জায়গায় থাকে, বিকজ কি সফটওয়্যার থেকে কিন্তু ডেটা জেনারেট হইতেছে, বা আপনার কোনো সেন্সর থেকে প্রতিনিয়ত ডেটা জেনারেট হচ্ছে, যেগুলো কোথায় আছে? ডেটা সোর্সে আছে। এখন মনে করেন যে একটা সেন্সর আপনার টেম্পারেচার গুলোকে স্টোর করতেছে, একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি গুলোকে স্টোর করতেছে, আর একটা সেন্সর আপনার হিউমিডিটি ডেটা কালেক্ট করতেছে। তিনটা সেন্সর আলাদা আলাদা কিন্তু স্টোর হচ্ছে, আলাদা আলাদা স্টোর হচ্ছে। বাট অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমার কিন্তু একটা পুরো দিনে হিট, হিউমিডিটি, আপনার হইতেছে যে এই সবগুলো কিন্তু সেন্সরের ডেটা কিন্তু একসাথে দরকার টু প্রেডিক্ট সামথিং, যে আজকে বৃষ্টি হবে না, আজকে বৃষ্টি হবে কি হবে না। এই এই যে আমি একটা মডেল তৈরি করতে চাইতেছি, দ্যাটস ইয়েস নো অ্যান্সার, রাইট? বাইনারি। তো ইয়েসে আমি কত পার্সেন্টেজ, নোতে আমার কত পার্সেন্টেজ যে আমি কনফিডেন্ট যে আজকে বৃষ্টি হবে কি হবে না। এটার জন্য কিন্তু আমার সকল ফ্যাক্টর, সকল কলাম বা সকল অ্যাট্রিবিউট গুলো কিন্তু আমার দরকার। তাহলে সকল ডেটা সোর্স গুলা থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে সেটাকে ট্রান্সফর্ম করব। কেন? দেখা গেল যে আপনার টেম্পারেচারের হইতেছে যে আপনার ডেটাগুলো আছে কেলভিনে, কিন্তু আপনাকে সেলসিয়াসে বানাইতে হবে। আবার কিছু সময় ম্যাল ফাংশন হইতে পারে, কিছু ডেটা আপনার ভুল আসতে পারে, যে আপনার সেন্সরে কোনো সময় যদি আপনার দেখেন যে আপনি সাউন্ড আছে, আপনার এয়ার পলিউশনের ডেটা আছে, সামটাইমস আপনার ডেটা ভুল হইতে পারে। সেখানে আপনার ডেটাগুলোকে নিজস্বভাবে ট্রান্সফর্ম করে নিতে হবে, যে আপনি কোন ইউনিটে চাইতেছেন, আপনার কোন ডেটাগুলো দরকার। দেখা যাইতেছে যেখানে আপনার নাল আসছে, যে ডেটার ভিতরে যেই রোতে আপনার কোনো ভ্যালু নাই, সেগুলো আপনি বাদ দিবেন। এই যে এটা কি, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন করার পরে তারপর জয়েন করলেন, কারণ কি চারটা ডেটা সোর্স থেকে আপনি আলাদা আলাদা ভ্যালু পাচ্ছেন। তাহলে এই আলাদা আলাদা ভ্যালু গুলোকে একত্র করতে হবে, মানে আপনাকে একটা টেবিলে নিয়ে আসতে হবে। দ্যাটস অলসো কল আ ট্রান্সফর্ম। যখন আপনি রেডি করে দিলেন, আপনার কাজ কি? আপনি টার্গেটে ডেটাটাকে লোড করবেন। এই টার্গেটে যে ডেটাগুলো পড়তেছে, এই ডেটাগুলো নিয়েই ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট কাজ করতেছে। দ্যাট মিনস আপনার মডেল তখনই ভালো রেজাল্ট দিবে, বা আপনি অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে তখনই ডিসিশন মেকিং করতে পারবেন যখন আপনার ডেটাটা ক্লিন হবে এবং ডেটা থাকবে কমপ্লিট, নট ইনকমপ্লিট। আপনি যেখানে আপনার ডেটাটা ভুল, সেই জায়গাতে কিন্তু আপনি রাইট ডিসিশন নিতে পারবেন না, বিকজ আপনি বায়াস হয়ে যাবেন। ওকে ওকে আচ্ছা, এখন এখানে আসে হচ্ছে স্টোর। কোথায় আপনি স্টোর করেন? ডেটা লেক, ডেটা ওয়্যারহাউস, ডেটা লেক হাউস। আচ্ছা, আগে যখন ডেটা এত বেশি ছিল না, তখন কিন্তু ডেটা বেস নিয়ে কাজ হতো, জাস্ট ডেটা বেস নিয়ে। কিন্তু আগে কিন্তু মানে আমাদের সফটওয়্যার বলেন, আপনার ওয়েবসাইট বলেন, এটাতে কিন্তু এত বেশি পরিমাণে বাংলাদেশে সেক্টরে কিন্তু জব, মানে প্রোডাক্ট এত এরকম ছিল না, সবকিছু অফলাইনে ছিল, অনলাইনে ছিল না। তো তখন কিন্তু ডেটা বেস দ্বারাই কিন্তু পরিচালিত হতো। কিন্তু যখন ডেটাটা ভিন্ন ধরনের ডেটা আসা শুরু করছে, লাইক যেখানে আপনি কমেন্ট করতে পারেন, যেখানে আপনি পিকচার আপলোড করতে পারেন, যেখানে আপনি প্রোডাক্ট বেস যেখানে সেল হইতেছে, সেখানে আপনার ভিডিও আছে। কারণ আপনি মনে করেন যে এডুটেকে কি হয়, ওয়েবসাইটের ভিতরে আপনি ভিডিও দেখতে পারেন, তার মানে কি আপনার ডেটাবেসের ভিতরে ভিডিও গুলো আছে, তাই না? আপনি স্ট্রিমিং করতেছেন। আচ্ছা, সেখানে আপনি পিকচারও কিন্তু আপলোড করতেছেন। পিকচারও এই যে দারাজে আপনি যতগুলো প্রোডাক্ট হয় সবগুলোর কিন্তু পিকচার্স আছে, রাইট? আচ্ছা, তো এই ধরনের ডেটাগুলোকে স্টোর করার জন্য শুধু ডেটাবেস ইজ নট ইনাফ, দ্যাট মিনস ডেটা লেক। ডেটা লেকের ভিতরে আপনি সব ধরনের ডেটা রাখতে পারেন, স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড। মানে যেই ভ্যালুগুলো আপনি রো কলামে রাখতে পারেন, মানে এক্সেল ফাইলে রাখতে পারেন, সেগুলো হচ্ছে স্ট্রাকচার। আর যেইগুলো আপনি রো কলামে রাখতে পারেন না, যেটা আপনার অডিও, ভিডিও, টেক্সট ফরম্যাটে থাকে, সেগুলো কিন্তু আপনার ডেটা লেকের ভিতরে থাকে। ওকে, সো তার মানে ভিন্ন ভিন্নর জন্য ভিন্ন ভিন্ন। এখন একটা কনসেপ্ট আসছে না, বিগ ডেটা। কেন আসছে বলেন তো এই বিগ ডেটা? বিগ ডেটা মানে কি বড় ডেটা? না, বিগ ডেটা মিনস হইতেছে প্রতিনিয়ত 10 to 20 টেরাবাইট ডেটা জেনারেট হইতেছে।
বিকজ এভরিথিং ইজ অনলাইন, এভরিথিং। এখন আপনি পেমেন্ট চিন্তা করেন, সব কিছু আপনার কিন্তু অনলাইনে চলে আসছে। আপনি এখন বিল দিতে চান কোনো কিছুর, ওয়াসা থেকে শুরু করে সবকিছু আপনি অনলাইনে দিতে পারতেছেন। দ্যাট মিনস আপনার প্রতিনিয়ত আপনি অনলাইনের উপরে বেস্ট। সো যেটা জেনারেট হতেই আছে আপনার, রাইট? ওকে, সো ডেটা ওয়্যার হাউসের কয়েকটা আপনার সফটওয়্যার মানে প্রোডাক্টের কথা বলতে, সেটা হচ্ছে স্নোফ্লেক, যেটা এই কোর্সের মধ্যে আছে। এই কোর্সে আপনাদেরকে স্নোফ্লেক নিয়ে কাজ হবে, স্পার্ক নিয়েও কাজ হবে, অ্যান্ড অলসো আমি আরো হয়তো দেখাইতেছি, এই যে এখানে আমি ডেটা ওয়্যার হাউসিং এটা দেখাইতেছি। এই যে মাল্টিপল ডেটা সোর্স থেকে কিন্তু একটা কম্বাইন একটা সোর্সে আসার পরে কিন্তু আমি ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং ও বিজনেস ইন্টেলিজেন্সটা তৈরি করতেছি। ডেটা ইঞ্জিনিয়ারের কাজ এই ডেটা ওয়্যার হাউসের আগ পর্যন্ত। এর পরের কাজগুলো ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্টের কাজ। এইটা তৈরি করে দেওয়া ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। ওকে, I started my journey as a data analyst, but I also কোম্পানির প্রয়োজনে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজগুলা করতে হয়। বিকজ যখন আমাকে রিপোর্ট চাই বা আমার কাছ থেকে কোনো হইতেছে যে মডেলস চাই, এখন বাংলাদেশের কোম্পানি হইতেছে কি যে খুব বড়, মানে একদম মাল্টি ন্যাশনাল এমএনসি কোম্পানি না হলে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এভাবে করে রাখে না। ওকে, বরঞ্চ ডেটা অ্যানালিস্ট যখন অ্যাপয়েন্ট করে তারা অনেক সময় ডেটা সায়েন্টিস্টেরও কাজ করে। আবার ডেটা সায়েন্টিস্টের যখন মডেলগুলোকে ডিপ্লয় করার কাজ আসে তখন কিন্তু এটা আবার ডেটা ইঞ্জিনিয়ারকে দেয়। ওকে, সো মার্কেট, ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট বাংলাদেশ মার্কেট, দেন আই রিয়েলি সাজেস্ট দ্যাট যদি আপনি নতুন হন বা আপনি যদি মনে করেন যে আপনার এত বেশি এআই মডেল সেগুলো তৈরি করার মতো হইতেছে যে প্রতিনিয়ত তৈরি করাটা আপনার জন্য হইতেছে যে খুব হ্যাকটিক, আই থিঙ্ক যদি মনে করেন যে এই আপনি লজিক্যাল, আপনি কোডিং ভালো লাগে অ্যান্ড অলসো প্রেজেন্টিং দ্য ডেটা, আপনার ডেটা ভালো লাগে, আই থিঙ্ক ডেটা ইঞ্জিনিয়ারিং ইজ আ ভেরি গুড চয়েস উইথ ডেটা অ্যানালিস্টের ক্যাপাবিলিটিস সহ। কারণ ডেটা ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ডেটা অ্যানালিস্টের অনেকগুলো পার্ট কভার করা হবে। ওকে, সো এই যে ডেটাগুলো আসে, ডেটাগুলো আসার পরে কিন্তু আপনার এই ভিজুয়ালাইজেশনটা দরকার হয়। আমার কাছে ডেটা আছে, ডেটা রেডি, একদম রেডি, তখন কিন্তু আমার জাস্ট পাওয়ার বিআই বা ট্যাবলো দিয়ে আমি ড্যাশবোর্ড তৈরি করব। ওকে, এটাও কিন্তু এটার ভিতরে আপনার ইনক্লুডেড। আচ্ছা, এবার আসি যে আপনি একটা ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার কিভাবে লার্নিং ফেজটাকে তৈরি করতে হয়। ফাউন্ডেশন অ্যাজ এ প্রিরিকুইজিট বলেন বা আপনার শুরু করতে হলে আপনার ফাউন্ডেশনে পাইথন এবং এসকিউএল পাইথন অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন চুজ করতে হবে। বিকজ পাইথন সবচেয়ে বেশি ভাস্ট ডেটা সায়েন্সের জন্য, মানে এভরিথিং ক্যান, মানে আপনি করতে পারবেন সেটা হচ্ছে পাইথনের দ্বারা। তো পাইথন আপনাকে শিখতে হবে। এরপরে ডেটাবেজের ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে এসকিউএল শিখতে হবে। বিকজ এসকিউএল এর সাথে যদি কমিউনিকেট করতে হয় তাহলে তার ল্যাঙ্গুয়েজটা হইতেছে এসকিউএল। ওকে, এখন তারপরে আসছে হচ্ছে ইটিএল এন্ড ডেটা ওয়্যার হাউসিং। আচ্ছা, আপনাকে নলেজ থাকতে হবে ইটিএল এর উপরে। ইটিএলটা কি? এই যে আপনি পাইথন শিখলেন, এসকিউএল শিখলেন, আপনি ডেটার সাথে কমিউনিকেট করতেছেন, তো আপনি মাল্টিপল সোর্স থেকে তো ডেটাগুলোকে আনতে হবে, তাই না? আপনি যেই আপনার দেখা গেল একটা আছে মাইস্কুয়েল এর ভিতরে, আরেকটা আছে হচ্ছে আপনার কাছে 4-5টা সফটওয়্যার আছে। তো সব সফটওয়্যার যদি আলাদা আলাদা করে ডেটা প্রডিউস করে তাহলে আপনার কি আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করতে পারবেন? নো, আপনাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে অ্যান্ড ট্রান্সফর্ম করতে হবে। বিকজ আরেকটা ডেটার প্যাটার্নটা একরকম, তাদের কোয়ালিটি একরকম, তাইলে সবগুলোকে যদি আপনি একসাথে মিশাইতে চান তাহলে সবগুলোকে একই মেজারমেন্টে নিয়ে আসতে হবে। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু লার্ন এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড, যেটা আমরা কি দ্বারা শিখবো? ডিবিটি টুলস দ্বারা শিখবো। ডিবিটি টুলস ইজ গ্রেট ফর এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড অ্যান্ড অলসো ডেটাব্রিজ শিখবো। আচ্ছা, এবার আসি ক্লাউড প্ল্যাটফর্ম। ক্লাউড প্ল্যাটফর্ম হোয়াই? বিকজ রাইট নাও আমাদের যারা কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, ব্যাংকিং ছাড়া
বেশিরভাগ কোম্পানিগুলো আপনার অনলাইনে ডেটা স্টোর করে, মানে ক্লাউড সিস্টেমে। এখন ক্লাউড সিস্টেম বলতে মানে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হচ্ছে এই তিনটা: AWS, অ্যাজিওর এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। এই তিনটার মধ্যে যে কোনো আমাকে একটা শিখতে হবে। তো এটা আপনি ডেটা সায়েন্টিস্ট হন তাও আপনাকে শিখতে হবে, কারণ এখন ডেটা সায়েন্টিস্টের এখন কেউ মডেল স্ক্র্যাচ থেকে তৈরি করে না। আগে আমাদেরকে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হতো, কিন্তু এখন আর স্ক্র্যাচ থেকে তৈরি করার কিচ্ছু নাই, বিকজ এখন বেশিরভাগ মডেলগুলো LLM এর দ্বারা তৈরি করা যায়। সো এই LLM গুলো কেউ না কেউ তো আগে থেকে প্রি-ট্রেন মডেল তৈরি করে রাখে, রাইট? কারা করে রাখে? যে AWS, অ্যাজিওর অ্যান্ড হইতেছে আপনার গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। তো এই তিনটার মধ্যে আই উইল টিচ ইউ অ্যাজিওর। আপনাদেরকে অ্যাজিওরটা করানো হবে, বিকজ AWS টা হইতেছে যে আপনার পেড সার্ভিস অ্যান্ড অলসো GCP এটাও আপনার পেইড। অ্যাজিওর গিভ ইউ আ ফ্রি অ্যাক্সেস ফর 1 year, অ্যান্ড অ্যাজিওর যেহেতু মাইক্রোসফট সিস্টেমের ভিতরে থাকে, সো মোস্ট অফ দ্য কোম্পানি ফার্স্টে AWS ইউজ করে, অ্যান্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট গ্রস মার্জিন মানে ডিমান্ডিং হইতেছে অ্যাজিওর। তো এটা শেখানো হবে। এরপরে আসবে বিগ ডেটা টুলস। বিগ ডেটা কেন? যেহেতু লার্জ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে গেলে আপনার সিস্টেম গুলো কিন্তু হ্যাং হয়ে যায়, তো আপনাকে অপটিমাইজেশন মেনটেন করতে হয়। তো এটার জন্য আমাদের বিগ ডেটা টুলস নিয়ে কাজ করতে হবে। সো আমরা হ্যাডুপ, এই হাইভ, পিগ এটা নিয়ে ইউজ করবো না, আমরা ইউজ করবো হইতেছে ডেটাব্রিক্স। এরপরে আসি হইতেছে আমরা ডেটা পাইপলাইন বা অর্কেস্ট্রেশন। ডেটা পাইপলাইন অর্কেস্ট্রেশনটা কি? আপনি প্রতিদিন কি ডেটা লোড করবেন? না, আপনি সিস্টেমকে শিখাই দিবেন যে প্রতিনিয়ত এই টাইমে আমার ডেটাগুলো এইভাবে এখানে গিয়ে পড়বে। দ্যাটস আপনি একটা ম্যানুয়াল কাজ না করে আপনি অটোমেটেড সিস্টেমে সেটাকে একটা ওয়ার্কফ্লো, শিডিউল ওয়ার্কফ্লো তৈরি করবেন, যে কয়টার সময় কোন জায়গায় কিভাবে কোন টেবিলে ডেটাগুলোকে পড়বে। এটা জন্য আমরা সেম ভাবে ইউজ করব হচ্ছে ডেটাবেস। দেন যখন ডেটা রেডি, আমার ডেটা একদম ক্লিন সবকিছু, তখন আমার পরবর্তীতে দরকার হচ্ছে যে ডেটা যখন রেডি হয়ে গেছে তখন কি শেষ আপনার কাজ? না, তখন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজটা শেষ। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং এর যাবেন, বা আপনি যখন ধরেন যারা ফ্রিল্যান্সিং করবেন বা বাইরের প্রজেক্ট কাজ করবেন, একজনকে দিয়ে আমি হইতেছে যে মনে করেন যারা গ্রাফিক্স ডিজাইন ধরেন, একজনকে দিয়ে আমি লোগো ডিজাইন করতেছি, আরেকজনকে দিয়ে আমি ব্রোশার ডিজাইন করতেছি, এমন কিন্তু হয় না। এখন কিন্তু আপনার যে ব্রোশার ডিজাইন করতে পারে বা লোগো ডিজাইন করতে পারে, সে আবার ওয়েবসাইটের ফ্রন্ট টিনটাও ডিজাইন করে দিতে পারে। গ্রাফিক ডিজাইনের কথা বলতেছি। তো ডেটা যখন আপনি প্রিপেয়ার করে দিয়েছেন, তখন আপনার ডেটা ভিজুয়ালাইজেশনও আপনার জন্য নিডেড, বিকজ ডেটা আপনার রেডি, জাস্ট আপনার ভিজুয়ালাইজেশন দিয়ে ইনফরমেশন গুলোকে জেনারেট করে দেখাইতে পারবে। সো ফর দ্যাট পার্ট উই উইল লার্ন পাওয়ার বিআই। এরপরে আমরা একটা ফুল একটা প্রজেক্ট শেষ করব। ওকে, তো আমরা যেহেতু এখানে দেখছি, আমরা এখন একটু কথা বলি হচ্ছে প্রজেক্ট, আমাদের কোর্স মডেলটাকে একটু দেখি। Okay, I think this is your course model. So কোর্স মডেলে ফার্স্টে আপনাদের এসকিউএল থাকবে, যেটা নিডেড, সবার জন্য নিডেড। ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, সবার জন্য এসকিউএল ইজ আ মাস্ট। দেন পাইথন, which is also must. PySpark, PySpark also must for data scientist and data engineer, not necessary for data analyst right now. Why PySpark টা কেন? PySpark কি? PySpark টা হইতেছে যে পাইথন সাথে স্পার্ক। পাইথন স্পার্ক কি জিনিস? স্পার্ক হইতেছে বিগ ডেটা একটা টুলস। এই বিগ ডেটা টুলসে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আমার পাইথনের ল্যাঙ্গুয়েজের থ্রুতে প্রসেস করতে পারি বা কম্পিউট করতে পারি।
আপনি পাইথনে পান্ডাস দিয়ে যখন আপনি কোনো একটা জয়েন করতেছেন তখন দেখবেন সেটা যদি 1 মিনিট সময় লাগে পাইস্পার্কের থ্রুতে সেটা আপনার 30 সেকেন্ডস অর 15 সেকেন্ডস সময় লাগতেছে, বিকজ টুলসটাকে এভাবেই তৈরি করা হয়েছে যে এখানে এটার থ্রুতে আপনি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা খুব ইজিলি প্রসেস করতে পারবেন, ট্রান্সপোর্ট করতে পারবেন। উইথ দ্যাট নলেজ আমরা ফার্স্ট সেগমেন্টে ডেটা ব্রিস্কের থ্রুতে, ডেটা ব্রিস্ক ইজ অলসো আ টুল হুইচ ইজ রান বাই দ্য স্পার্ক। তো দ্যাট মিনস ডেটা ব্রিস্কে আপনার এই পাইস্পার্কের নলেজটা লাগবে অ্যান্ড অলসো এসকিউএল নলেজ। ডেটা ব্রিস্কের প্রজেক্টে আমরা অ্যাজুরের ডেটা ফ্যাক্টরিতে নিউ ইয়র্কের ট্যাক্সি ডেটা সেট নিয়ে কাজ করব। নিউ ইয়র্কের ট্যাক্সি ডেটা সেটে কি কাজ করব, যে নিউ ইয়র্কের ট্যাক্সি ডেটা সেটের মাল্টিপল টেবিলস আছে মাল্টিপল সোর্সে, সেটা কিভাবে আমরা একটা মডেল তৈরি করে বা আমি কিভাবে ক্লিন করে আমি একটা রেডি করে দিতে পারি ফর অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের জন্য, যাতে তারা এই ট্যাক্সি ডেটা সেট থেকে একটা মডেল জেনারেট করতে পারে। ওকে, তো দেখেন এই পুরো প্রজেক্টটা হবে 4 ক্লাসের, এবং লাস্ট ক্লাসে আপনাদেরকে যখন কমপ্লিট ডেটাটা আপনি পেয়ে যাবেন, কমপ্লিট ডেটাটার থ্রুতে আপনি বিআই দিয়ে একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। ওকে, এবার আসি ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েটে আমরা শিখবো হইতেছে ডিবিটি। ডিবিটি যে আমরা ইটিএল এর কথা বললাম, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, এই এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোডটা আমরা করব ডিবিটি থ্রুতে। ডিবিটি দিয়ে কি কাজ হইতেছে, অ্যাকচুয়ালি কি লাভটা হইতেছে, আপনি যখন ওয়েবসাইট বানাইতে যান তখন কিন্তু ওয়েবসাইটটা আলাদা আলাদা ফোল্ডার ওয়াইজ সুন্দর করে আপনি একটাতে সিএসএস রাখেন, একটাতে এসটিএমএল রাখেন, আর একটাতে জাভাস্ক্রিপ্ট রাখেন, যাতে কিন্তু প্রজেক্টটা যখন বড় হবে তখন কিন্তু আপনি সেটাকে ম্যানেজ করতে পারেন। ডিবিটি ইজ দ্যাট কাইন্ড অফ থিংস। ওকে, এরপরে আমরা শিখবো হইতেছে অ্যাডভান্স ডেটাবেস। এইখানে কি শিখবেন, এখানে আপনি দেখা যাচ্ছে যে ডলার এক্সচেঞ্জের রেট বা আপনার যে কোনো কারেন্সি রেট, এই যে বাইন্যান্স আছে, বাইন্যান্সে কিন্তু আপনার ফরেন এক্সচেঞ্জের যেই রেটগুলো সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো এটার জন্য কিন্তু আপনার দরকার রিয়েল টাইম অ্যানালাইসিস, রিয়েল টাইমে অ্যানালাইসিস করা দরকার। তার মানে প্রতিনিয়ত যে ডেটাগুলো পড়তেছে সেটা কিন্তু প্রতিনিয়ত আমাকে স্টোর করতে হবে কোনো না কোনো জায়গাতে। তো সেটার জন্য আমরা স্পার্ক স্ট্রাকচার স্ট্রিমিং করব। এরপরে সেটাকে আলাদা আলাদা বক্সিং করে কিভাবে আমি ডেটাটাকে রেডি করতে পারি, যে প্রতিনিয়ত ডেটা জেনারেট হচ্ছে, কিন্তু এই প্রতিনিয়ত ডেটা জেনারেটটা রিয়েল টাইমেই আমি সেটাকে ট্রান্সফর্ম করব ফর ডেটা অ্যানালিস্ট, অ্যান্ড দেন আমরা সেটাকে রেডি করব ফর ডেটা অ্যানালিস্টের, যাতে তারা অ্যানালাইসিস করতে পারে। তো ডেটা ইঞ্জিনিয়ারিং ইন এ শর্ট ইজ এ ক্যারিয়ার যেখানে আপনি বিহাইন্ড দ্য সিন আপনি সকল ইনস্ট্রুমেন্ট গুলোকে রেডি করেন। ইনস্ট্রুমেন্ট কি, আপনার ডেটাটাকে রেডি করে দিবেন ফর বিজনেস অ্যানালিস্ট অর ডেটা সায়েন্টিস্ট, যাতে তারা এই ডেটা থ্রুতে মডেল জেনারেট অথবা ইনসাইট বের করে কোম্পানিকে গ্রোথ দিতে পারে। ওকে, তো এখন আমি আপনাদের কাছে কোশ্চেন্স নিব, যে কারো কোনো জায়গাতে কোনো কিছুতে যদি কোশ্চেন্স থাকে যে আহ, যেটা আপনার কাছে কনফিউশন লাগতেছে, অথবা ইজ ইট রাইট ফর মি, অর আপনি কি করতে চাইতেছেন, আপনারা শেয়ার করতে পারেন। প্রতীক, ভাইয়া ওই যে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওটা একটু ওপেন করে রাখো, যে ওখানে আর কি ডিটেলস গুলো বলা আছে তো স্টেপ বাই স্টেপ, তাহলে ওটা আর কি একটা আইডিয়া সবাই পেয়ে যাবে। Okay.
আপনাদের কোর্স রিলেটেড অথবা আপনাদের ক্যারিয়ার রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, লাইক আপনি এখন কোন সেক্টরে আছেন বা আপনি কি করতে চাচ্ছেন, আপনার ফিউচার প্ল্যান কি, বা আপনি কোন জায়গাতে আসলে যেতে চাচ্ছেন, এই ধরনের কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আনসার করার। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। শিওর। সেটা হলো যে এই কোর্সের মাধ্যমে কি আমরা শিখতে পারবো যে ইমেজ কিভাবে প্রসেসিং করে এটাকে অ্যানালাইসিস উপযোগী করা হয়, আর ইমেজের কোন কোন বিষয়গুলো আসলে দেখতে হয় অ্যানালাইসিসের জন্য, এটা যদি একটু বলতেন। না, এই কোর্সে আপনি এটা শিখবেন না। এটা আপনার ডেটা প্রসেসিং করার জন্য। এটা ইমেজ প্রসেসিং এর টা আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বা এআই এর ক্ষেত্রে আপনার কোর্সটা হইতেছে একদমই আলাদা। ডেটা সায়েন্সের বা এআই এর যে কোর্সটা আছে সেটার ক্ষেত্রে আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন। ডেটা ইঞ্জিনিয়ারিং ইজ জাস্ট ফর ডেটা প্রসেসিং। কারণ ইমেজ তো একটা ডেটা এবং একটা বিগ ডেটার মধ্যে পড়তেছে। সো আপনি বলতেছিলেন যে বিগ ডেটা নিয়ে কথা বলতেছিলেন, সে কারণেই প্রশ্ন করা। ও আচ্ছা, সো এই যে ইমেজটা কিন্তু ইয়েস, ইমেজ ইজ অলসো আর ডেটা, কিন্তু ইমেজটা কিন্তু আপনার সেক্টর পড়তেছে মেশিন লার্নিং এর মধ্যে। আপনার এই ডেটাগুলো ইজ নট স্ট্রাকচার ডেটা। সো ডেটা ইঞ্জিনিয়ারিং এর ভিতরে দুই ধরনের ডেটা পড়ে, সেটা হইতেছে স্ট্রাকচার ডেটা এবং সেমি স্ট্রাকচার ডেটা, নট আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটা ডিপ লার্নিং এর ক্ষেত্রে গিয়ে পড়ে। আনস্ট্রাকচার মিনস হচ্ছে অডিও ফাইল, ভিডিও ফাইল, এই সবগুলো আপনার ডেটা সায়েন্সের সেক্টরে গিয়ে পড়তেছে। ডেটা ইঞ্জিনিয়ারিং এ স্ট্রাকচার এবং সেমি স্ট্রাকচার এই দুই ধরনের ডেটা নিয়ে কাজ হয়। ভাইয়া এই সাবজেক্টটার জন্য মানে প্রিরিকুইজিট কি কিছু আছে নাকি একেবারে স্ক্র্যাচ না, এটা থেকে? একদম স্ক্র্যাচ থেকে শুরু করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো কথা। আচ্ছা ভাই, আমি যদি সাপোজ অ্যাজিউরটা শিখি তাহলে কি আমার এডব্লিউএস এ মুভ করার ক্ষেত্রে কি একটু ইজি হবে নাকি, বা মনে করেন মোটামুটি যে ফাংশনালিটি গুলো আছে ওগুলা কি প্রায় কাছাকাছি নাকি, এটা জানতে চাচ্ছিলাম। ইয়েস, কাছাকাছি। কারণ হইতেছে প্রত্যেকটা ক্লাউড সিস্টেমের আপনার মেন যে কোর্স কনসেপ্ট এটা সেম, জাস্ট খালি হইতেছে আপনার ফাংশনের নামগুলো একটু চেঞ্জ, বাট আপনার কোড একদম সেম টু সেম। সো অ্যাজোর যদি আপনি শিখেন, অ্যাজোরের যেই আপনি প্রসেস গুলোকে ফলো করেন সেই থিংস গুলো আপনি এডাব্লিউএস এর ক্ষেত্রেও পাবেন, আবার সেটা আপনি জিসিপি তেও পাবেন। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনারা academylimited.com থেকে তো অনেকগুলো কোর্স অফার করেন। আচ্ছা, আমি হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি আইটি ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার হিসেবে। তো আমার জন্য আপনাদের যে এতগুলো কোর্স লিস্টের মধ্যে সবচেয়ে সুইটেবল কোনটা হবে একটা একটু জানতে চাচ্ছিলাম। সুইটেবল মিনস হতে আচ্ছা, সুইটেবলের আগে আমি একটা কোশ্চেন করবো যে অ্যাকচুয়ালি আপনার কোন সেক্টরের দিকে মুভ করার ইচ্ছা? আপনি আইটি অফিসার হিসেবে আছেন, বাট এই সকল কোর্সগুলো কিন্তু ডেটা রিলেটেড। তো আপনি এখন কোন ধরনের কাজগুলোকে বেশি প্রিফার করেন? আচ্ছা, আমাদের ওখানে ডাটা কালেকশন গুলো হয় যে পরিমাণ, তাতে দেখলাম যে ডেটা অ্যানালিস্ট তার ডেটা অ্যানালাইসিস এর কাজগুলো অনেক বেশি হয় আর কি, কথা বুঝছেন? শুধু পাওয়ার বিটা বাদে এক্সেল দিয়ে অনেক কাজগুলো হয়ে যাচ্ছে আর কি, এই আর কি। কিন্তু আমি চাচ্ছিলাম একটু ব্রডলি ইয়ে করার জন্য। তো এখন আমার জন্য কোন ট্র্যাকে যাওয়াটা ভালো হবে, ডেটা ইঞ্জিনিয়ারিং নাকি ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে? আই থিংক আমি বলবো হচ্ছে দুইটা কোর্স, সেটা হতেছে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ারিং, এই দুইটা। ডেটা সায়েন্স আমি বলবো যে আফটার যদি আপনি এই দুইটা কমপ্লিট করার পরে ডেটা সায়েন্সে যান, আই থিঙ্ক বেটার। কেন আমি ডেটা সায়েন্স বলতেছি? যারা অলরেডি টেক ব্যাকগ্রাউন্ডে আছেন এবং যাদের স্ট্যাটিস্টিক্স এর মানে নিয়ে আপনি যদি পড়তে চান, তাহলে তাদের জন্য ডেটা সায়েন্সটা প্রিফারেবল। কিন্তু যারা আপনি ডেটা নিয়ে কাজ করতেছেন, ইনভেস্টিগেশন কাজগুলো আপনার বেশি ভালো লাগে, আপনার বিজনেস অ্যাকুমেন্টটা ভালো, এইগুলো সেক্টরের জন্য আমি বলবো যে ডেটা ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানালিস্টটা প্রিফার।
কারণ ডেটা সায়েন্স একদম নিশ, মানে আমি নিশ কেন বলতেছি যে ডেটা সায়েন্স কিন্তু সেক্টরটা অনেক অ্যাডভান্স সেক্টর, কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানালিস্ট আপনি শুরু থেকে শুরু করতে পারবেন। ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের যে ডেটা ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা অফার করছেন, এটার মধ্যে কত পার্সেন্ট মেশিন লার্নিং অপারেশনস মানে কভার করা হবে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ডেটা ইঞ্জিনিয়ারিং ভিতরে 0% হইতেছে মেশিন লার্নিং করা হবে, কারণ এইখানে শুধুমাত্র ডেটাটার অ্যানালাইসিস পর্যন্ত কাজ হবে। শুরু করব হইতেছে মাল্টিপল ডেটা ক্লিনিং অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন, দ্যাটস ইট। আমরা এই প্রোগ্রামে কোনো মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স এগুলো নিয়ে কাজ হবে না। আচ্ছা ভাই আপনাদের কি কোনো কোর্স আছে মেশিন লার্নিং অপারেশনস নিয়ে, এমএল অপস নিয়ে কোনো? ইয়েস, সাকিব ভাই, ডেটা সায়েন্স এবং এআই নিয়ে হইতেছে একটা বুট ক্যাম্প আছে, রাইট? সরি, আমি আসলে একটু বাইরে আছি, তো এই জন্য আমি ফ্রিকোয়েন্টলি আনসার দিতে পারছি না। আই এম রিয়েলি সরি। আচ্ছা, যিনি কোশ্চেন করেছেন যে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং রিলেটেড যে কোনো কোর্স আছে কিনা, হ্যাঁ আমাদের কোর্স আছে। এটা হচ্ছে আমাদের কোর্সের নাম ডেটা সায়েন্স উইথ এআই। এখন এইটা আমাদের একটা 5 মাসের বুট ক্যাম্প। এখানে দুইটা পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে প্রথম পার্টে থাকবে বেসিক স্ট্যাটিস্টিক্স, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স, পাইথন অ্যান্ড আর ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে 2 মাস। নেক্সট যে 2 মাস থাকবে ওইখানে থাকবে মেশিন লার্নিং একদম বিগিনার লেভেল থেকে শুরু করে ডিপ লার্নিং অ্যান্ড এআই মডেলস অ্যান্ড লাস্টে এনএলপি বা আপনার যেই ইয়াগুলো আছে, এআই টুলস গুলো আছে সেগুলো মিলে। তো এই পুরো জার্নিটা হবে 5 মাসের। এটার নাম ডেটা সায়েন্স উইথ এআই। এটা আমরা অফার করব এই ডেটা ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা ক্লাস শুরু হওয়ার পরপরই আমরা অফার করব। হোপফুলি যদি সব ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আমরা 20 বা 22 সেপ্টেম্বরের দিকে এই ডেটা সায়েন্স উইথ এআই টা অফার করব, ক্লাস শুরু হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অ্যান্সার পেয়ে গেছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে বর্তমানে বাংলাদেশের কোন কোম্পানিগুলো বিশেষ করে ডেটা ইঞ্জিনিয়ার পদের জন্য কল করতেছে, আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তাদের স্যালারি রেঞ্জটা কেমন হইতেছে? বাইরে আমরা ফ্রিল্যান্সিং বা যা দেখতেছি ওখানে লুক্রেটিভ স্যালারি দিচ্ছে তারা, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভটা যদি একটু বলতেন। ওকে, বাংলাদেশের পার্সপেক্টিভে এখন সকল ধরনের কোম্পানি এখন ডেটা ইঞ্জিনিয়ার গুলোকে হায়ার করতেছে, বিশেষ করে হইতেছে ফিনটেক, ব্যাংকিং সেক্টর। ফিনটেক আর ব্যাংকিং সেক্টর আলাদা আলাদা, টেলকো, তারপরে হইতেছে ই কমার্স লাইক হইতেছে আপনার দারাজ, তারপরে হইতেছে তারপরে হচ্ছে পাঠাও। এই সবগুলো কোম্পানি এখন ডেটা ইঞ্জিনিয়ার গুলোকে হায়ার করতেছে। ওকে, ডেটা ইঞ্জিনিয়ার এখন কি এক একটা জায়গায় রেসপন্সিবিলিটি গুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক নামও আলাদা আলাদা। কিছু জায়গাতে বলা হয় যে বিআই ইঞ্জিনিয়ার, ইটস অলসো আ পার্ট অফ ডেটা ইঞ্জিনিয়ার, মানে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো করতে হয়। তো ডেটা বাংলাদেশের পার্সপেক্টিভ কি যে আপনার কোনো পজিশন দিক দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হইতেছে ডিফাইন করা যায় না যে এর রেসপন্সিবিলিটি কি ডেটা অ্যানালিস্টের মতো না ডেটা ইঞ্জিনিয়ারের মতো না ডেটা সায়েন্টিস্টের মতো। সো আপনি যখন সার্চ করতে দেখবেন তখন দেখবেন যে বিআই ইঞ্জিনিয়ার, তারপরে বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার বা বিজনেস ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, এই সবগুলো কাজ হইতেছে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর। অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্টার্টিং স্যালারি এভারেজ স্টার্টিং স্যালারি ইজ 40,000, অ্যারাউন্ড 40,000। আর ডেটা অ্যানালিস্টের যদি বলি তাহলে হইতেছে 30, অ্যান্ড ডেটা সায়েন্টিস্টেরও সেম 40-45। আর আচ্ছা ভাইয়া, বাংলাদেশে যারা যে সমস্ত কোম্পানি, এরা কি হচ্ছে যে মানে সবগুলা কি অফিস রাখে নাকি হচ্ছে যে হোম অফিসে করা যায়, এরকম কি একটু বলতে পারবেন? ওকে, যদি আমি হইতেছে কিছু কোম্পানির গুলো বলি, যেমন অপটিমাইজলি, হুইচ ইজ ভেরি ভেরি ভেরি, আমি বলবো যে হইতেছে যে গুড ফর এনি ডেটা হইতেছে যে সেক্টর। এখন এই সব কোম্পানিগুলো হইতেছে আপনার হাইব্রিড সিস্টেম। ইউ ক্যান অলসো ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড অলসো হইতেছে আপনি সেখানে মানে অফিস থেকে করতে পারবেন। তো সপ্তাহে দেখা যায় যে আপনি 5 দিনের ভিতরে 2 দিন অফলাইন
আর 3 দিন অনলাইন। তো আসলে ডেটা সেক্টরের মানে এটা একটা পার্ট সিস্টেম, সেটা হচ্ছে যে ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেভঅপস, ডেটা অ্যানালিস্ট, এইটা আপনার খুবই হাইব্রিড। আপনি অফিসে না গিয়ে বা আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি রিমোট জব পান, এখানে চান্সেসটা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এ। ডেটা সায়েন্টিস্টের রিমোট জব ইজ টু মাচ টাফ। ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে কিন্তু আবার রিমোট জব মানে মানে পাওয়া যায়। তবে ডেটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইজ হাইয়েস্ট। কারণ কি, ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনার কারোর উপরে ডিপেন্ডেন্ট হইতে হবে না। ইট ক্যান বি সলভ বাই আ প্রজেক্ট। ডেটা সায়েন্টিস্টের ক্ষেত্রে আপনাকে মানে মাল্টিপল পার্সনের সাথে কিন্তু আপনি একাই কিন্তু মডেল জেনারেট করতে পারবেন না। কারণ আপনার মডেল জেনারেট করতে গেলে যে আপনার মডেলটা বায়াসড কি বায়াস না, সেটার জন্য আপনার মনে করেন যে আপনার একটা টিম থাকতে হবে। কিন্তু ডেটা ইঞ্জিনিয়ার কিন্তু আপনি সোললি সে প্রজেক্টটা করতে পারবেন। ওকে, বাংলাদেশের পার্সপেক্টিভে ডেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা অ্যানালিস্ট এই দুইটা কিন্তু জয়েন্ট। ডেটা সায়েন্টিস্ট মিনস হইতেছে মডেল আপনাকে বানাতেই হবে, কিন্তু অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি যান তাহলে ডেটা ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানালিস্টের মার্কেটটা সবচেয়ে বড় একসাথে কম্বাইন। সো আমি যদি আপনাদের জন্য মানে সাজেস্ট করি যে ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড ইন ডেটা সেক্টর, দেন তাহলে আপনাদেরকে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ারিং দুইটাই লার্নিং করতে হবে। না হলে এই মানে সেক্টরে মনে করেন যে আপনি স্টার্টিং স্যালারি পাবেন এবং ওটাই আপনার হইতেছে যে লাস্ট 5 ইয়ার্সে আপনি ওটাই স্যালারি পাবেন। এইটাতে গ্রোথ হবে না যদি আপনি শুধু ডেটা অ্যানালিস্টেই পড়ে থাকেন। ডেটা অ্যানালিস্ট ইজ এ বিগিনার লেভেল, বাট আপনাকে দিন শেষে গিয়ে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজও করতে হবে। তাইলে আপনার স্যালারি 70-80,000 যার মতো হইতেছে ক্যাপেবল। ভাইয়া আপনাদের এই আচ্ছা ভাই, কোর্সটা আরেকটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, হচ্ছে যে আপনাদের যে কোর্সটা আমরা করব, কমপ্লিট করবো, তো এখানে হচ্ছে আপনারা তো প্রজেক্ট করাবেন, অবশ্যই আমাদেরকে রেডি করাবেন। তো আমরা কোর্সটা শেষে আমরা একটা এন্ট্রি লেভেল জবের জন্য প্রিপেয়ার হতে পারবো কিনা, মানে আমরা আপনাদের সব গাইডলাইন ফলো করার পর, আপনাদের সবকিছু শেখার পর, মানে আমরা একটা এন্ট্রি আমি লেভেলে যাইতে পারবো কিনা, এটা একটু আমি এই আপনার। জিনিসটা বললাম আপনাকে। এই কোর্সটা যে এই কোর্সটা পুরোপুরি প্রজেক্ট বেস কোর্স। এখানে কোনো থিওরিটিক্যাল কিছু নাই। আপনার প্রত্যেকটা সেগমেন্ট আপনার পাইস্পার্ক পর্যন্ত আপনাকে হইতেছে যে থেকে শুরু করে সব আপনার হইতেছে প্রজেক্ট বেস। এইটা যদি আপনি প্রতিনিয়ত যে অ্যাসাইনমেন্ট গুলো আছে আর যেই কোড গুলো বা যেই প্রজেক্ট গুলো আমরা করছি সেইগুলো যদি আপনি বাসায় করে সেগুলোকে সাবমিট করেন, ইউ উইল ক্র্যাক দ্যাট ডেটা ইঞ্জিনিয়ারিং। আপনি ডেটা ইঞ্জিনিয়ারিং এর জবটা ক্র্যাক করতে পারলাম। আমি এটা হয়তো আপনাদেরকে বলতেছি, কারণ ডেটা মানে সবাই শুধু শিখেই যায়, কিন্তু কেউ প্রজেক্ট করে না। সবাই শিখতেছে, কেউ ইউটিউব দেখে শিখতেছে, সবকিছু দেখতেছে। আপনাকে কোনো কোম্পানি ডাক দিবে না যদি না আপনার কোনো প্রজেক্ট থাকে। আপনার নিজস্ব কোনো প্রজেক্ট নাই, আপনাকে তখন বলবে যে আপনি ডেটা ইঞ্জিনিয়ারিং শিখছেন, তো মানে এটার প্রমাণ কি? আপনি তখন বলবেন যে একাডেমি থেকে আমি হইতেছে যে এটা শিখছে, দেখেন সার্টিফিকেট। নো, আপনাকে কোনো ভ্যালু দিবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত প্রজেক্ট করতেছেন, যেই প্রজেক্ট গুলো আমি আপনাদেরকে কমপ্লিট করবো, ওইগুলো যদি নিজে ওইগুলো না করে আপনি যদি পাবলিশ না করেন, তাহলে আপনি হইতেছে এই জায়গাতে জব পাবেন না। তো আপনাকে প্রতিনিয়ত অ্যাটেন্টিভ থাকতে হবে অ্যান্ড যা কাজ দিয়েছি সেই জিনিসগুলো আপনাকে করতে হবে, দেন ইউ উইল গেট দ্যাট। ভাইয়া মানে এখানে যে আপনারা যে প্রজেক্ট করবেন, এখানে যে আপনারা প্রজেক্টটা করাবেন, সেই প্রজেক্ট কি গিটহাবে আমার পোর্টফোলিও তৈরি করবেন? রাইট, আপনি গিটহাবে দিবেন এবং দেখেন 3 ওয়েতে প্রজেক্টটা সাবমিট হবে। কোডগুলো যাবে গিটহাবে, দেন এই পুরো যে জার্নিটা আছে সেই জার্নিটা কিন্তু আপনাকে অ্যাজ এ লিখতে হবে। লাইক আমি আপনাকে দেখাই কি রকম ভাবে। ফার্স্ট পার্টটা হইতেছে আপনি প্রজেক্ট গুলো বানাইলেন। ওকে, একটু দাঁড়ান। এই যে দেখেন,
আপনাকে ডকুমেন্টেশনও তৈরি করতে হবে। আমি এখানে ডকুমেন্টেশন তৈরি করছি যে কিভাবে কোনটার পরে কোনটা। সো আপনি GitHub এর থ্রুতে আপনার কোডগুলোকে আপলোড করলেন। যারা আপনার কোডগুলো দেখতে চাই যে সে কিভাবে তৈরি করছে তারা দেখলো। এর সাথে সাথে এইখানে আপনি পুরো প্রজেক্টটা একটা ডকুমেন্টেশন আপনি রেডি করবেন। অ্যান্ড এই ডকুমেন্টেশন রেডি করার পর আপনি কিন্তু কোডিং এর পার্ট শেষ, ডেটা ইঞ্জিনিয়ারের পার্ট শেষ, অ্যান্ড লাস্টলি যে ডেটাটা আপনার জেনারেট হলো সেই ডেটাটা আপনি ভিজুয়ালাইজেশন তৈরি করবেন। তাহলে আপনার তিনটা ওয়েতে এই জিনিসটা পোর্টফোলিও তৈরি হবে। এক, আপনার কোডিং স্টাইল হুইচ ইজ বাই GitHub, দেন তারপরে হইতেছে আপনার ডেটা, আপনি কিভাবে ডকুমেন্টেশনটা তৈরি করতেছেন সেটা আপনি হইতেছে এই নোশনের দ্বারা আপনি তৈরি করতে পারবেন। অ্যান্ড থার্ড, ভিজুয়ালাইজেশনের জন্য পাওয়ার BI বা ট্যাবলিও। সো তিনটা ওয়েতে আপনার পোর্টফোলিও তৈরি হবে। ভাই এখানে কি মানে ডেটা ইঞ্জিনিয়ার আর ডেটা অ্যানালিটিক্স দুটাই কি কভার করবে এটা? 80% হইতেছে ডেটা ইঞ্জিনিয়ার, 20% ডেটা অ্যানালিস্ট। তো এই কোর্সটা মানে এই কোর্সটা যদি শেখার পরে আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফর ডেটা অ্যানালিস্ট অলসো, বিআই অ্যানালিস্ট, বিআই ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, তারপরে হইতেছে যে অ্যান্ড ডেটা আর কিছু থাকে হইতেছে বিআই ডেভেলপার। এই সবগুলো ডেটা সায়েন্স বাদে আপনি সকল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেটা সেক্টরে, ডেটা সায়েন্টিস্ট বাদে সবগুলো। আচ্ছা, আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি, সরি। আমি হচ্ছে কিছুক্ষণ আগে একটু বাইরে ছিলাম। ওই যারা নতুন এখানে জয়েন করেছেন, লাইক আধা ঘন্টা ধরে যারা এখানের মধ্যে জয়েন করেছেন, আপনারা দেখবেন যে আমি একটু আগে মেসেজ বক্সে একটা লিঙ্ক দিয়েছি। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। তো রেজিস্ট্রেশন ফর্মের নিচে একদম লাস্ট পার্টে আপনারা দেখবেন যে এখানে একটা প্রোমো কোডের বক্স দেওয়া আছে। আপনি এখানে প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে পারবেন, BE2512। তো ওই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আমাদের যে কোর্সের ফিটা আছে পার্ট 1 এ 3000 টাকা ডিসকাউন্টের পরে, সেটার উপর আরেকটু ডিসকাউন্ট থাকবে, সেক্ষেত্রে হবে 2200 টাকা। সো আপনারা যদি এনরোল করতে চান তাহলে আজকের মধ্যে আর কি দ্রুত এনরোল করে ফেলবেন, আই মিন হচ্ছে ফর্ম ফিল আপ করে ফেলবেন। আমাদের টিম থেকে কাল পরশু আপনাকে কল করবে, অ্যান্ড আমরা আপনাকে আমাদের যেই কমিউনিটি গ্রুপ এবং ব্যাচের গ্রুপ, সরাসরি আমাদের ব্যাচের গ্রুপেই হোয়াটসঅ্যাপে আমরা অ্যাড করে দিব, লিঙ্ক দিব, আপনারা জয়েন করবেন। অ্যান্ড আমাদের প্রথম 2টা ক্লাস ফ্রি থাকবে। দ্যাট মিনস আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী সোমবার থেকে, সপ্তাহ সোমবার 8 তারিখ থেকে। 8 তারিখে আমাদের প্রথম ক্লাস থাকবে, ওটা ফ্রি ক্লাস থাকবে। অ্যান্ড দেন সেকেন্ড ক্লাসটা 11 তারিখ হবে, বৃহস্পতিবার। তো আমাদের শিডিউল হচ্ছে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার রাত্রে 9:30, যেই সময় আমাদের এটা আমাদের ইউনিভার্সাল টাইম। আমরা বিগত 5 বছর ধরে এই টাইমে আমরা কোর্স করাচ্ছি। এই রাত্রে 9:30 থেকে শুরু হবে, এটা শেষ হইতে হইতে 11টা 11:30 মতো হবে আর কি। 1.5 থেকে 2 ঘন্টার মতো ক্লাস হবে। পুরো ক্লাসটা হচ্ছে প্রতীক কমপ্লিট করবে, অ্যান্ড এর মাঝখানে পাইথনের যে পার্ট থাকবে সেই পাইথনের পার্টের ফান্ডামেন্টাল ভিডিওগুলো দেওয়া হবে, এবং এইটার 1টা বা 2টা ক্লাস মানে ইডি এর ক্লাস সেটা আমি নিব লাইভে। এটা আমরা শিডিউল দিয়ে দিব আপনাদেরকে। আর এটা যারা এখন পর্যন্ত আমি আজকে যতটুকু শুনলাম, আজকে আমাদের টিম থেকে 5 জন এনরোল করেছে। সো আপনারা হয়তো জানেন, এই কথাটা আমি সবসময় বারবার বলি যে আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নিয়ে কোর্স করাই। কেন করাই? কারণ আমরা চাই যে স্টুডেন্টরা একদম 1-to-1 একটা এনভায়রনমেন্টে যেন শিখতে পারে। তো ক্লাসের মধ্যে আপনি জিজ্ঞেস করবেন, আপনাকে আমরা জিজ্ঞেস করব, এবং একটা কমিউনিকেশন হবে। তো দেখা যাবে যে একটা লাইভ ক্লাসে যখন আপনি থাকবেন, মোটামুটি কোর্সের আপনার ক্লাসে 70 থেকে 80% আপনার ক্লাসেই শেখা হয়ে যাবে, বাদ বাকিটা আপনার নিজের প্র্যাকটিস। আর আমাদের এই কোর্সে যে আমাদের কোর্স মডিউলটা একটু আগে প্রতীক এক্সপ্লেন করলো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা হয়তো দেখেছেন। আমি এই ব্যাপারে 2টা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা এই বছর থেকে, এই মাঝামাঝি এপ্রিল মে থেকে যে কোর্স মডিউলগুলো আমরা আপডেট করেছি, সেই কোর্স মডিউলে পুরোটাকে আমরা একবারে না রেখে পার্ট বাই পার্ট করেছি। সো আমাদের যতগুলো আপনি কোর্স পাবেন, ডেটা সায়েন্স উইথ AI, BI অ্যানালিস্ট অথবা এই ডেটা ইঞ্জিনিয়ারিং, 3টা বুট ক্যাম্প আমাদের আছে, আর 6টা শর্ট কোর্স আছে। 3টা বুট ক্যাম্প প্রত্যেকটাই পার্ট করে ভাগ করা আছে, কোনটা 2টা পার্ট, কোনটা 3টা পার্ট। সো এই ডেটা ইঞ্জিনিয়ারিং এর 2টা পার্ট। একটু আগে যখন প্রতীক আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করেছিল, আপনি দেখেছেন যে এক্সেল এর 2টা পার্ট ভাগ করা, একটা বিগিনার, একটা ইন্টারমিডিয়েট। সো 2টা পার্ট ইকুয়ালি ভাগ করা আছে। 1.5 মাস করে, 1.5 মাস, সরি 2.5 মাসের মতো সময়, এবং সবকিছু আপনাদের সাবমিশন সহ 3.5 মাসের মতো সময় লাগবে।
এবং এখানে হচ্ছে আমরা এবার এখন থেকে নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে এক্সাম সিস্টেম। সো আপনারা এখানে কোর্স করবেন, আমরা শুধুমাত্র কোর্স করিয়ে এখন থেকে আপনাদেরকে আমরা ছেড়ে দেবো না। এর আগে আমরা যেটা করতাম যে পুরো কোর্স শেষ হওয়ার পরে তারপর তাকে আমরা আবার একটু গ্রুমিং করতাম, বিভিন্ন টুকটাক হাতে কলমের প্রজেক্ট গুলো দেখাতাম বা সিভি গুলো আমরা চেক করে দিতাম, সেগুলো তো থাকবেই। প্লাস এখন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পার্টের পরে আমরা 1 সপ্তাহ বা 10 দিনের একটা সময় দিব আপনাদেরকে। আমরা আপনাদেরকে কিছু টাস্ক দিব, কিছু এক্সাম নিব, অনলাইন এক্সামই হবে, থাকবে এমসিকিউ বা রিটেন থাকবে, কোড থাকবে বা ভিজুয়ালাইজেশন থাকবে, যেটা যে কোর্সের সাথে ম্যাচ করে সেরকম ভাবে আমরা আপনাদেরকে একটা এক্সাম সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, যাতে এখান থেকে আপনারা যদি পাস করেন দেন আপনারা পরের পার্টে যেতে পারবেন। তাছাড়া আমরা আপনাকে পরের পার্টে নিব না। এটা হচ্ছে এখন থেকে আমরা এটা আমাদের এই পলিসির মধ্যে আমরা অ্যাড করেছি। সো আমরা চাই যে আপনারা এখান থেকে মানে ভালো মতো শিখে যান। আমি পার্সোনালি একটা কথা বলি, যখন আমরা শুরু করি 2020 থেকে, আমি সবসময় একটা কথা বলি এরকম যে আমরা আপনাকে এখানে বলতে গেলে ঘাড়ে ধরে শিখাবো, আপনি শিখবেন না মানে আপনার ঘাড় শিখবে। ব্যাপারটা হচ্ছে এরকম সোজা বাংলা ভাষায়। সো আমরা যতগুলো কোর্স এখন পর্যন্ত নিচ্ছি, এই 85তম ব্যাচ শুরু হচ্ছে গত 5 বছরে, সবগুলো কোর্সে আমরা চেষ্টা করেছি আমাদের এখান থেকে সবচেয়ে ভালো বেস্ট আউটপুটটা দেওয়ার। এবং যার কারণে হয় কি, এই অল্প সংখ্যক স্টুডেন্ট থাকাতে আপনি একদম 1-to-1 একটা এনভায়রনমেন্ট পাবেন, মানে ক্লাসেই শিখতে পারবেন। এবং আপনি এখান থেকে অ্যাটলিস্ট প্রথম 2-3 জনের মধ্যে থাকতে পারেন, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনি আগামী 2-3 মাসের মধ্যে ডেটা সায়েন্স রিলেটেড জবের মধ্যে ল্যান্ড করতে পারবেন। আমাদের এরকম অনেক স্টুডেন্ট আছে, ইভেন এই বছরও কয়েক মাস আগেও, গত মাসে তার আগের মাসেও হচ্ছে আকিস গ্রুপে একজন জয়েন করেছে। তো তারা কিন্তু আমাদের টপ স্টুডেন্ট। এখন আপনি যদি ক্লাস ঠিকভাবে না করেন, আপনি যদি ক্লাসে না আসেন, যদি ঠিকভাবে আপনি কুইজ অ্যাসাইনমেন্ট না দেন, তাহলে কিন্তু আপনি টপের মধ্যে থাকবেন না। টপের মধ্যে না থাকলে আমরা কিন্তু আপনার সিভি ফরওয়ার্ড করবো না। বিকজ এখানে যেহেতু আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি এবং আমাদের বিগত 5 বছরের একটা রেপুটেশন আছে, আমরা সাকসেসফুলি এতগুলো ব্যাচ রান করেছি। সো আমাদের সাথে অনেকগুলো কোম্পানি কোলাবোরেশন আছে। তো আমরা চাইবো না যে কোনো একটা নর্মাল এভারেজ লেভেলের কোনো সিভি ফরওয়ার্ড করতে, আমরা চাইবো শুধুমাত্র টপ স্টুডেন্টের সিভি গুলো ফরওয়ার্ড করতে। সো এখানে আসলে একটা কম্পিটিশনের ব্যাপার, আপনি কত ভালো করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমরা আমাদের মতো ফুল গাইডলাইন আপনাকে দিব, ক্লাসের মধ্যে একবার যদি প্রশ্ন মানে একবারের জায়গায় 10 বার বুঝাবো, এবং সবাই বুঝার পরে দেন আমরা ক্লাস শেষ করি, তার আগে শেষ করি না। তো এটা হচ্ছে আমাদের পলিসি, আমাদের মেন্টরদের সবার মাঝখানে আমাদের কমন পলিসি, যে ক্লাস শেষ করার আগে অন্তত 10 বার জিজ্ঞেস করবো কেউ বুঝছেন কিনা। যতক্ষণ পর্যন্ত না বুঝছেন ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস শেষ করবো না। এমনও হয়েছে যে আমাদের 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা ক্লাস হয়েছে, নাজিম 2.5 ঘন্টা পর্যন্ত ক্লাস নিয়ে যাচ্ছে, 12:30 ক্লাস শেষ করছে। সো এই জিনিসগুলো থাকবে। এবং আমরা যেই স্ট্রাকচারে বা যেই পলিসি অনুযায়ী হচ্ছে আমরা কোর্স মডিউলটা কমপ্লিট করি, আমার মনে হয় যে এরকম 1-to-1 একটা এনভায়রনমেন্টে খুব ক্লোজ অবজারভেশনে আর কেউ এইভাবে করায় না। অন্যান্য জায়গায় হয়তো 70, 80, 100, 150 জন নিয়ে হচ্ছে একটা ব্যাচ, যেখানে আপনি কথা বলার সুযোগ পাবেন না, আপনাকে প্রশ্ন করবে না কেউ, বা আপনি কোনো একটা সাজেশন চাইলে আপনাকে দেখা যায় 2 দিন পর আপনাকে আনসার দিবে। বাট এখানে যেটা হয় যে আপনি যখন আমাদের ব্যাচে থাকবেন পেইড গ্রুপে, তখন যে কোনো সময় যে কোনো আপনি কোশ্চেন করলে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করবো যে 24 আওয়ার্সের মধ্যে আনসার দেওয়ার। তো ঘুমের সময় বা হচ্ছে অন্য কোনো সময় বাদ দিয়ে, হ্যাঁ, যেহেতু এখানে আমাদের সব মেন্টর সবাই অফিস করে, সবাই ভালো ভালো পজিশনে জব করছে, তো চেষ্টা করি আমরা যে কোনো একটা প্রবলেম হলে সাথে সাথে সলভ করার, বা অ্যাটলিস্ট মানে অ্যাট বেস্ট সর্বোচ্চ আমরা 24 ঘন্টার মধ্যে সময় নেই, এর মধ্যে আমরা সলভ করার চেষ্টা করি। সো যাই হোক, অনেক কথা বললাম। আর আমাদের যে কোর্সের মডিউল যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড? ভাইয়া প্রতীক, তুমি একটু একদম লাস্টের দিকে যাও তো, হ্যাঁ একদম লাস্টের দিকে, মানে 2টা পার্ট শেষ করে লাস্টে 2টা ডেমো ক্লাস ভিডিও আছে, প্রতীকের 2টা ডেমো ভিডিও আছে, আপনার ডেমো ভিডিও দেখবেন একদম লাস্টে। ইয়েস ইয়েস, ডিসক্লেমারে একদম নিচে, ডিসক্লেমার আরো নিচে, আরো নিচে। হ্যাঁ, এই যে ডিসক্লেমারটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই কষ্ট করে এই জিনিসটা পড়বেন। হ্যাঁ, যে আমাদের এই ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সটা, এটা আমরা ডিজাইন করেছি এবং এটা আমরা অর্গানাইজ করেছি কয়েকটা সোর্স থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এমআইটি, কার্নেগি মেলন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন একাডেমিক্যালি বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গার যে সকল কোম্পানিগুলো যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ওগুলোর উপরে বেস করে অনেক সময় নিয়ে আমরা এই কোর্স মডেলটি সাজিয়েছি। এবং আমাদের কোর্স মডেল শুধুমাত্র আমরা নিজেরা সাজাই না, এটা আমরা আমাদের যে অ্যাডভাইজার, ইউএসএ তে যারা অ্যাডভাইজার আছেন, আমাদের মেইন যিনি ফাউন্ডার এবং আমাদের যারা অ্যাডভাইজার আছেন ইউএসএ তে, ওখানের মধ্যে যারা ইউনিভার্সিটির প্রফেসর বলেন বা নাইকিতে, অ্যামাজনে জব করে আমাদের সিনিয়র ভাই আছে,
আমার পরিচিত অনেকে আছে, তো তাদের মাধ্যমে আমরা আমাদের কোর্স মডিউলটা কয়েক ধাপে এটা মডিফাই করাই, এডিট করাই, ক্রস চেক করাই, একদম ফাইনালাইজ করার পরে দেন আমরা সেটা অ্যাপ্রুভ হলে আমরা তখন এটা আমাদের ওয়েবসাইটে আমরা তখন সেটা পাবলিশ করি বা আমরা এটা অফার করি। শুধু এই কোর্স না, আমাদের বাকি যে 2টা বুট ক্যাম্প আছে বা বাকি শর্ট কোর্স গুলো আছে সবগুলোতে আমরা একই রকম ভাবে। সো আমরা এমন জিনিসগুলো দেখাই যেগুলো আপডেটেড, মানে রিসেন্ট যে সকল টুলস বা টেকনোলজি গুলো আছে সেগুলোকে আমরা সবসময় অ্যাড করি বা অ্যাড করে শেখানোর চেষ্টা করি। আমাদের কোর্স মডিউল প্রতি 4 মাস 5 মাস পর পর আপডেট হয়। সো দেখা যাবে যে আমাদের যদি ডেটা সায়েন্স এবং উইথ এআই এইটার কোর্স মডিউল 2022-এ যেটা ছিল এখন কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ, অন্তত 50 থেকে 60% চেঞ্জ। কারণ তখন এআই টুলস গুলো বা এআই মডেল গুলো যখন আমরা অ্যাড করিনি, এখন আমরা অ্যাড করছি। তখন হয়তো আর ল্যাঙ্গুয়েজ ছিল না, আমরা আর ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি। এরকম অনেক কিছু হচ্ছে আমরা আস্তে আস্তে আপ টু ডেট করি, মডিফাই করি, যাতে কিনা স্টুডেন্টরা যখন আসবে তারা যেন একদম লেটেস্ট টেকনোলজির সাথে যেন পরিচিত হতে পারে। আর আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করতে পারেন। আমি মোটামুটি এখন আবার বাসায় চলে আসছি, সো প্রতীক আনসার না দিলেও কোনো সমস্যা নেই, আমি আপনাদের আনসারটা দিব। কোড হচ্ছে আপনার DE 2512। হ্যালো, জি থ্যাংক ইউ। শুনেছি। আচ্ছা, হ্যাঁ, আমি একটা জিনিস একটু অ্যাড করি। আমি তারেক মাহমুদ। তো সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা অর্গানাইজেশন থেকে ডাটা অ্যানালাইসিস উপর কোর্স করেছি। অলরেডি আমি কমপ্লিট করলাম, মানে প্রজেক্টও জমা দিলাম। বাট প্রবলেম হচ্ছে যেটা আমি ফেস করতেছি, ওখানে আমি PostgreSQL এ কাজ করেছি কিছুটা। দেখেছি ওখানে যেমন সিলেক্ট তারপরে হচ্ছে জয়েন, লেফট জয়েন, তারপরে এগুলা মোটামুটি দেখিয়েছে, এগুলো আমি পারছি। বাট যখন আমি অফিসে কাজ করতেছি তো দেখা যাচ্ছে যে আমার